স্পিকিং অল্টারনেটরটা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্টে যেটা হবে যে সবচেয়ে দামি ইকুইপমেন্ট গুলার এবং সবচাইতে অবভিয়াসলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট গুলার মধ্যে একটা। সুতরাং অল্টারনেটরের প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? আমরা কখনোই চাইবো না যে আমরা যেহেতু পাওয়ার জেনারেট করতেছি, তাহলে যে জিনিসটা জেনারেট করবে সেই জিনিসটা যেন কোনো প্রবলেম না হয়। এনিহাউ, জেনারেলি স্পিকিং আমাদের কি কি প্রবলেম একটা অল্টারনেটর হইতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে আমার এই যে লিস্টে ফেলিউর অফ প্রাইম মুভার, ফিল্ড, ওভার কারেন্ট, ওভার স্পিড, ওভার ভোল্টেজ, আনব্যালেন্স লোডিং এন্ড স্টেরন উইন্ডিং ফর্স। এখন আমরা এই একটা একটা করে দেখি। তো প্রাইম মুভার যেটা, প্রাইম মুভারের ফলটা যদি আমার জেনারেলি স্পিকিং যদি আমার প্রাইম মুভার যদি ফেল করে, তখন যেটা হবে, যেহেতু আমার জেনারেটরটা পাওয়ারের সাথে কানেক্টেড, মানে আমার মেইন স্ট্রিম লাইনের সাথে কানেক্টেড, তাহলে সে জেনারেট করতেছে না, তাহলে এখন সে যেটা হবে সে পাওয়ার অ্যাবজর্ব করবে, রাইট? ইনভার্টেড রানিং বা মোটরিং বলতে আমরা যেটাকে বুঝি। তো এখানে বিভিন্ন কেস আছে, নর্মাল কিছু, যেমন ধরো যে টার্বো অল্টারনেটর সেটের ক্ষেত্রে, টার্বো অল্টারনেটর সেট মানে তোমার যে স্টিম জেনারেশন যেখানটায় হচ্ছে, স্টিম গ্যাস টারবাইনের জন্য যেটা, সেইখানটায় যদি আমার এই সাপ্লাই যদি ফেল হয়, তখন হচ্ছে কি করতে হবে সেটা আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল তিনটা কেসে দেখবো অ্যাকচুয়ালি। স্টিম গ্যাস টারবাইন, হাইড্রোলিক টারবাইন এবং ডিজেল জেনারেটর, এগুলোর জন্য। তো এই যে স্টিম গ্যাস টারবাইনের ক্ষেত্রে যদি আমার এটা যদি ফেল করে, তখন হচ্ছে জেনারেলি স্পিকিং ওরা বলতেছে যে এটা আসলে রিস্টোর করা করে, আস্তে আস্তে রিস্টোর হয় স্টিম, অর্থাৎ স্টিম যে সাপ্লাই দিয়ে যে যখন আহ, আমার যে প্রাইম মুভার যেটা রান করতেছিল, এখন যদি স্টিমের সাপ্লাই বন্ধ হয়ে যায় বা কোনো কারণে ইয়ে হয়ে যায়, তো জেনারেলি স্পিকিং আমরা অবশ্যই এটা নোটিসেবল, এবং এটা কি করবে, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি রিস্টোর করবে। তো অল্টারনেটর আস্তে আস্তে লোড পিক আপ করতে পারবে। তাহলে অটোমেটিক, মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে অটোমেটিক প্রোটেকশনটা লাগবে না। এই টাইপের ফেডারের ক্ষেত্রে আমাদের অটোমেটিক প্রোটেকশন লাগবে না। ওকে, যদি যদি লেংদি সময়ের জন্য কিছু হয়, তাহলে অপারেটর যে আছে সেই হ্যান্ডেল করবে। এরপরের কেস যেটা, সেটা হচ্ছে হাইড্রোলিকের ক্ষেত্রে, হাইড্রোলিক জেনারেটরের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে অ্যাগেন এখানে মেকানিক্যাল ডিভাইস থাকবে, তো আমাদের ইলেকট্রিক্যাল প্রোটেকশন লাগবে না। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আসলে জাস্ট রিভার্স পাওয়ার রিলেজ অ্যাপ্লাই করা হয়। রিভার্স পাওয়ার রিলেজ দিয়ে যদি সে পাওয়ার জেনারেট করার বদলে পাওয়ার কনজিউম করতে থাকে, again তাহলে সিস্টেম থেকে আইসোলেট করা হবে। এখন এটা গেল ফেইলিউর অফ প্রাইম মুভার, তারপর একটা হচ্ছে ফেইলিউর অফ ফিল্ড। ফেইলিউর অফ ফিল্ড যেটা, জেনারেলি স্পিকিং এটা খুব একটা বেশি হয় না। তো সে কারণে, আর যদি হয়ও তাহলে হচ্ছে ইমিডিয়েট ড্যামেজ হয় না। হচ্ছে যদি হয় তখনও জেনারেলি হয় না, রেয়ার। তারপর হচ্ছে যদি হয়ও তাহলে হচ্ছে কি, আচ্ছা তোমরা কি আমার মাউসের মুভমেন্ট দেখতে পারো? জি স্যার, মাউসের হ্যালো? মুভমেন্ট যাচ্ছে কিন্তু আচ্ছা, মানে কথাগুলো কেটে কেটে আসতেছে। কথা। জি স্যার। না স্যার, না ঠিকই আছে স্যার, স্যার। ঠিকই আছে। আচ্ছা, যাক, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এরপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যেটা বললাম, ফিল্ড নর্মালি হচ্ছে ফিল্ড ফিল্ড ফেলিউরটা রেয়ার, রেয়ার। আর যদি হয় তাহলে হচ্ছে ইমিডিয়েট আমার ড্যামেজ হবে না। ওকে, আচ্ছা। সুতরাং অ্যাগেইন এখানেও আমরা অপারেটরের উপরে ডিপেন্ড করতে পারবো। আমার খুব একটা ইম্পর্টেন্ট না যে হচ্ছে কি আমি এটার জন্য একটা প্রোটেকশন সিস্টেম ইউজ করব। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে ওভার কারেন্ট। তো ওভার কারেন্ট মেইনলি হচ্ছে দেখতে পাচ্ছ যে দুইটা, একটা হচ্ছে কি আমার যে ইনসুলেশন আছে সেটা যদি পার্শিয়াল বা কমপ্লিট ব্রেকডাউন হয়, আর আরেকটা হচ্ছে যদি আমার লোড বাইরে যায়। ওকে, লোড যদি আমার যে রেটেড লোড আছে তার চাইতে যদি লোডটা বেড়ে যায়, তখন এখন ওভার কারেন্ট প্রোটেকশনটা আননেসেসারি। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই যে ইনসুলেশন যেটা, ইনসুলেশন ব্রেকডাউনের ক্ষেত্রে যে কেস হইতে পারে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে বলতেছে যে আমাদের যে টোটাল ইন্টারনাল ইম্পিডেন্স, সেটা জেনারেলি কমপ্লিট শর্ট সার্কিট কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত জেনারেলি স্পিকিং আমার খুব বেশি ঝামেলা হবে না, ততক্ষণ পর্যন্ত সে এটা সহ্য করতে পারবে। ওইভাবে হচ্ছে গিয়ে আমার মডার্ন অল্টারনেটর ডিজাইন করা হয়। আর যদি ওভারলোড হয়, তাহলে এটা ম্যানুয়ালি কাজ করা যাবে, রাইট? এখন আর একটা প্রবলেম হচ্ছে, যদি ওভারলোড প্রোটেকশন ইউজ করি, তাহলে যদি পার্শিয়ালি কোনো কারণে বা এক্সটার্নাল কোনো কারণে যদি কিছুক্ষণের জন্য আমার লোড বেড়ে যায়, যেটা আসলে আমাদের অল্টারনেটর বা আমাদের পাওয়ার
জেনারেটিং সিস্টেমটার কোনো ফল্ট না, যেটা ধরো বাইরের কোনো কারণে আমার যদি টেম্পোরারিলি যদি লোড বেড়ে যায়, তো তখন তো আমার তো ইয়ে বাড়বেই, অবভিয়াসলি কারেন্ট একটু বাড়বেই। তো এখন যদি আমি ওভারলোড প্রোটেকশন ইউজ করি, দেখা যাচ্ছে যে তখন হচ্ছে গিয়ে সে টোটালি জেনারেটরটা যদি সিস্টেম থেকে আউট করে দেয়, যেটা হয়তো মোমেন্টারিলি ছিল, পরে আবার লোড ঠিক হয়েছে, অ্যাগেন আননেসেসারি প্রবলেম। এরপর হচ্ছে ওভার স্পিড। ওভার স্পিডের মেইন কারণ হচ্ছে গিয়ে যদি আমার ধূপ করে যদি লোড কমে যায়, রাইট? এনার্জি কনজারভেশন বা রিডিউস টর্ক, যে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি না কেন, সো যদি লোড যদি বেড়ে যায় তখন হচ্ছে কি আমার কি হবে, স্পিড বেড়ে যাবে। সরি, লোড যদি কমে যায়, লোড যদি কমে যায় তখন হচ্ছে কি স্পিড বেড়ে যাবে। এখন অ্যাগেন এটা হচ্ছে মেকানিক্যাল প্রোটেকশন আমরা ইউজ করি, ইলেকট্রিক্যাল প্রোটেকশন দরকার হয় না। নেক্সট হচ্ছে ওভার ভোল্টেজ। শুনি না না এই যে না লেখছে না আমি আমি এরা চিনি ই গ্রুপ চিনি এগুলো জিয়া কি জানেন কথা বলতেছে ওই যে ও সাবিত? মুফতি জিয়া জানেন না মুফতি জিয়া ওই লাগি বাংলাদেশে কিছু আসেন না আসিফ আদনান শুনছেন নাম শুনছেন আসিফ আদনান গুনবী মাহমুদুল হ্যালো হাসান সাবিত। গুনবী সাবিত মিউট কর। আচ্ছা দেখো, ওভার ভোল্টেজ যেটা, ওভার ভোল্টেজের জন্য যেটা হচ্ছে যে মেইন যে কারণে হয়, সেটা হচ্ছে যদি আমার প্রাইম মুভারে আগে করে বেড়ে যায়, কোনো কারণে যখন লোড যদি কমে যায়, বেশি লোড যদি কমে যায়, তখন হচ্ছে কি আমার প্রাইম মুভার স্পিড বেড়ে যাবে, এগেন আমার ভোল্টেজ, প্রচুর পরিমাণে ভোল্টেজ পাবো আমরা, রাইট? টার্মিনালের একটা ভোল্টেজ বেড়ে যাবে। সো অ্যাগেইন যদি আমাদের স্টিম টারবাইন বা স্টিম গ্যাস টারবাইন যেটারে বলি, সেটার জন্য হইলে আমার এই কন্ট্রোল গভর্নর যেটা থাকে, অর্থাৎ যে মেকানিজম থাকে, সেটাই হচ্ছে সেন্সিটিভ থাকে, মোর দেন গুড এনাফ। তো আমার ইলেকট্রিক্যাল প্রোটেকশন দেওয়া দরকার হয় না। কিন্তু যদি হাইড্রো জেনারেটর যদি হয়, হাইড্রো জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে আসলে আহ, যে প্র্যাকটিস, ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে কি আমরা ওভার ভোল্টেজ প্রোটেকশন দিব। কারণ হচ্ছে গিয়ে হাইড্রো জেনারেটর এটা সেন্স করে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যে হাইড্রো জেনারেটরের যে কন্ট্রোল গভর্নরসটা, সেটা হচ্ছে গিয়া ইয়ার মতো এত সেন্সিটিভ না। আচ্ছা, এখানটা ওভার ভোল্টেজ হলে আমরা যেটা করব, সেটা হচ্ছে কি আমরা বেসিক্যালি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চিনি যেটা বলতেছিলাম, যে দেখো আমরা যখন যখনই কোনো অল্টারনেটর যখন আমরা প্রোটেকশন ইউজ করব, সাপোজ ধরো আমি যদি ট্রিপ করাই, আমাকে হচ্ছে দুইটা সার্কিট হচ্ছে গিয়া দিকে খেয়াল রাখতে হবে। একটা সার্কিট হচ্ছে আমি তাকে মেইন যে সিস্টেম, পাওয়ার সিস্টেম, সেখান থেকে আমি আলাদা করব, আর একটা হচ্ছে আমি অল্টারনেটরের যে ফিল্ড সার্কিট, সেই ফিল্ড সার্কিটেও সাপ্লাই দেওয়া বন্ধ করব। ওকে, এই কথাটা হচ্ছে এখানে যদিও শুধু এই ওভার ভোল্টেজের ক্ষেত্রে বলছে, কিন্তু জেনারেলি স্পিকিং অলওয়েজ অল্টারনেটর ক্ষেত্রে, এবং এটা তোমরা পরেও দেখবা যে যে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা জিনিস করাবো, ট্রিপ করাবো। একটা হচ্ছে গিয়ে ট্রিপ দ্য মেইন সার্কিট ব্রেকার, তাহলে কি হবে, ডিসকানেক্ট দ্য ফল্টি অল্টারনেটর ফ্রম সিস্টেম, অর্থাৎ সিস্টেম থেকে অল্টারনেটরটা আলাদা হইলো। কিন্তু হচ্ছে সিস্টেম থেকে অল্টারনেটর আলাদা হইলো, কিন্তু অল্টারনেটরে যদি আমি ফিল্ডে যদি সাপ্লাই দিয়ে রাখি, তাহলে কি হচ্ছে, সে ওই ফিল্ড জেনারেট করতে থাকবে, এটা আমার দরকার নাই। আমি যেটা করব, সেটা হচ্ছে অল্টারনেটরের আগেই ফিল্ড সার্কিটটা ডিসকানেক্ট করব। আচ্ছা, এরপরে হচ্ছে এই আনব্যালেন্স লোডিংটা নর্মাল জিনিস আসলে, যে যে আমার দ্য এন্ড অফ দ্য ডে যেটা হইতে পারে, সেটা যখন চলে, তাহলে হচ্ছে ফিল্ড উইন্ডিং, যেটা এই ফিল্ড উইন্ডিংটা সিভিয়ারলি ড্যামেজ হইতে পারে, রাইট? তো আমরা যেটা করি, সেটা হচ্ছে গিয়ে এই যে সিম্পল একটা সার্কিট হচ্ছে গিয়ে এটা, এখন দেখতে পাচ্ছ যে এই তিনটার যেটা, এখন এই তিনটার যে সাম, এই তিনটার সাম হচ্ছে, যদি আমার যদি ব্যালেন্স যদি হয়, তিনটার সাম হবে আমার জিরো। সুতরাং যদি এই তিনটা সাম যদি ব্যালেন্স যদি না হয়, তখন যেটা হবে সেটা হচ্ছে জিরো হবে না। তখন এদিক দিয়ে কি হবে, আমার কারেন্ট ফ্লো করবে, এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রিপ সার্কিটে আমি সিগন্যাল, মানে রিলে অ্যাকচুয়েটিং কারেন্টটা যদি পেয়ে যায়, তখন ট্রিপ সিগন্যাল পাঠাবে। স্টেটর উইন্ডিং ফলস বা স্টেটর উইন্ডিং ফলস, এগুলা বাংলা কথা আসলে দেখে নিও, যদি ইম্পর্টেন্ট কথা। আমরা মেইন পয়েন্টটায় ডিফারেন্সিয়াল, আচ্ছা এটাই দেখাই। আচ্ছা এইখানটা মেইন যেটা,
সেটা হচ্ছে একটা হচ্ছে মার্স প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম, তোমরা আগেও দেখছো যেটা, যে এট দ্য এন্ড অফ দ্য ডে দুইটা জিনিস কম্পেয়ার করবে, ডিফারেন্সিয়াল যেটা, এটার সাথে এই পয়েন্টটার সাথে এই পয়েন্ট। তো খেয়াল করো এখানটায় আমার যে অল্টারনেটরটা একটু বড় হওয়া লাগে, এগুলায় অল্টারনেটরটা একটু বড় হইলে হচ্ছে আমার হচ্ছে এই যে নিউট্রাল পয়েন্টের আর কয়েল, এটা এইখানটায় আমি কি লাগাইতে পারতেছি, সিটি লাগাইতে কানেকশন দিতে পারতেছি। যখন দেখবা যে ছোট অল্টারনেটর, তখন হচ্ছে আসলে নিউট্রাল পয়েন্টের সাথে মানে এই জায়গায় এই পয়েন্টে সিটি লাগানো সম্ভব হয় না। সেটাও আমরা দেখবো একটু পরে। তো এখানটায় হচ্ছে গিয়া অ্যাগেন সিটি, এই দিকে টার্মিনাল, অন্যদিকে লাইনে যাওয়ার আগে হচ্ছে আরেকটা সিটি, এবং সুতরাং সে যেটা করবে সে সে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে। এখানে ইনকামিং এই কারেন্টটার সাথে এই কারেন্টটার কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যে স্পিড পাথে যদি তার যদি এই যে আমার স্পিড পাথে যদি আমার কারেন্ট যায়, তাহলে অ্যাগেন রিলে অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি যদি পর্যন্ত পেয়ে যায়, তখন হচ্ছে ট্রিপ সিগন্যাল পাঠাবে। এখন এখানটা হচ্ছে কি আমরা দুইটা সিনারিও আছে। প্রথমটা হচ্ছে যদি আমার আর্থ ফল্ট হয়, আর্থ ফল্ট মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফেজ টু গ্রাউন্ড ফল্ট, এটা যদি হয় আমার, তাহলে সেটা হচ্ছে এই যে এইটা এখানটায় আমার মাউসটা কি দেখতে পাচ্ছ, প্রথম যেটায় প্রথম যে কয়েলটা আর ফেজের যে কয়েল, সেখানটায় অল্টারনেটর যেটা আর ফেজে সাপ্লাই দিচ্ছে, সেখানটা যেটা সেটা হচ্ছে আমি বুঝাচ্ছি আর্থ ফল্ট। এখন যদি এইখানটায় যদি আর্থ ফল্ট যদি হয়, তখন কি হবে? আর্থ ফল্ট হইলে, আর্থ ফল্ট হইলে আসলে কারেন্টটা আমার মাউসের মুভমেন্টটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কারেন্টের পাথটা হবে এরকম এই পার্টিকুলারের ক্ষেত্রে, কারণ এটাও গ্রাউন্ড নিউট্রাল, এই যে আমার যে অল্টারনেটর যেটা জেনারেলি স্পিকিং এটা স্টার কানেক্টেড থাকে, তাহলে একটা নিউট্রাল পয়েন্ট থাকে, এবং নিউট্রাল পয়েন্টটা এখানটায় আমরা একটা আর্থিং রেজিস্টার দিয়ে আমরা সেটাকে গ্রাউন্ড করে রাখি। আর্থিং রেজিস্টারটা ইউজ করি এই কারণে যে যদি কোনো কারণে যদি আমার আর্থ ফল্ট হয়, তাহলে এই কারেন্টটা বেসিক্যালি কারেন্ট লিমিটিং রেজিস্টার, এটা যেন এই কারেন্টটা যেন একটা সুইটেবল রেঞ্জের মধ্যে থাকে, মানে হচ্ছে গিয়ে যেটা মানে খুব ডেঞ্জারাস কারেন্টে যেন এটা পরিণত না হয়, সেই জন্য আমরা এখানটা একটা রেজিস্টার লাগাই রাখি। এখন আর ওই তাহলে এই আর্থিং ফল্টের নিচের দুইটা কি স্যার, এটাও কি লাইন টু লাইন ফল্ট? হ্যাঁ, এইটা আমরা এখনো ডিসকাস করি নাই, একই ছবিতে, বই তো একই ছবিতে সে দেখাইছে, এটা আমরা একটু পরে আসতেছি ফেস টু ফেস ফল্ট, এটা রাইট। আমরা এখন দেখতেছি এই যে আর্থ ফল্টটা, এখন আর্থ ফল্ট হলে দেখো কারেন্টের ফ্লোটা, দেখো কারেন্টের ফ্লোটা এই যে এরকম এরকম, আমার মাউসটা আশা করি তোমরা ফলো করতে পারতেছো, এই যে দেখো গ্রাউন্ড টু গ্রাউন্ড যেটা এটা। সুতরাং এখন দেখো এইখানটায় যদি আমার যদি আর্থ ফল্টটা যদি হয় এই জায়গায়, তাহলে এইখানের এই সিটি ওয়ান এবং এটা এই সিটি টু আর ফেজে তাদের ইকুয়াল পরিমাণ সেম পরিমাণ কারেন্ট হবে না, রাইট? অবভিয়াসলি যদি সেম ইকুয়াল পরিমাণ কারেন্ট না হয়, তখন হচ্ছে কি আমি একটা স্পিল কারেন্ট পাবো, এবং স্পিল কারেন্ট পাই যেটা হচ্ছে কি আমার এই যে আর ওয়ান দিয়ে যাবে, এবং এখানটা হচ্ছে এরকম ভাবে আমি প্যারালাল কানেকশন দিছি, তার মানে হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি যে কোনো একটাতেই যদি আমার অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিটা যদি আমার পেয়ে যায় সে, তখন সে কি ট্রিপ সিগন্যাল পাঠাতে পারবে। সো এটা গেল হচ্ছে আমার আর্থ ফল্টের ইস্যুটা। আচ্ছা, অন্যদিকে যদি আমার ফেস টু ফেস ফল্ট যদি হয়, ফেস টু ফেস ফল্ট যদি হয় যেটা, তার তার মানে তখন হচ্ছে কারেন্টের ডিরেকশনটা খেয়াল করো, এই যে এরকম, এই যে ব্ল্যাক অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছে কারেন্টের ডিরেকশনটা। এখন সুতরাং এইখানে যেটা হচ্ছে, তখন হচ্ছে কি আমার হচ্ছে কি এইটা এবং এইটা, এই দুইটা সিটিতে হচ্ছে কি আমার কি পরিমাণ একটা মানে হিউজ পরিমাণ কারেন্ট ইনডিউস হবে, কিন্তু সেই পরিমাণ কারেন্টটা আমি এখানে পাবো না ডিফারেন্স। সুতরাং অ্যাগেইন তখন হচ্ছে আমার এই দুইটার যেটা, এই দুইটার জন্য তার মানে হচ্ছে ঘুরে ফিরে আমি আর টু এবং আর থ্রি, এই যে দুইটা রিলে, এই দুইটা রিলে আমার কি অ্যাকচুয়েটিং কোয়ান্টিটির থেকে অবশ্যই বেশি পাবে, এবং ট্রিপ সিগন্যাল সে পাঠাতে পারবে। আচ্ছা, এখন যদি জেনারেলি স্পিকিং কোশ্চেন হতে পারে হচ্ছে, ধরো যে সার্কুলেটিং কারেন্ট স্কিম প্রোটেকশন, সার্কুলেটিং কারেন্ট প্রোটেকশন স্কিম ডিসক্রাইব সার্কুলেটিং কারেন্ট প্রোটেকশন স্কিম ফর অল্টারনেটরস, কিংবা বলতে পারে ডিসক্রাইব মার্স প্রাইস প্রোটেকশন স্কিম ফর অল্টারনেটর। তো যদি শুধু জেনারেলি স্পিকিং শুধু এইভাবে কোশ্চেন আসে, তখন হচ্ছে গিয়ে অ্যাগেইন হচ্ছে ছবি দিবা, তারপর হচ্ছে গিয়ে ডিসক্রাইব করবা, জেনারেলি অপারেশনটা ডিসক্রাইব করবা। বইয়ে সুন্দর করে অপারেশন দুইটা কেসের ক্ষেত্রে আছে, দেখো হচ্ছে আর্থ ফল্টের ক্ষেত্রে, আর একটা হচ্ছে বলে দিচ্ছে এই যে শর্ট সার্কিট ফল্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে ফেস টু ফেস যেটা আমরা বলতেছি। ওকে, সো জেনারেলি স্পিকিং ওইটা, আর হচ্ছে গিয়া এইটারই শর্ট ভার্সন, বা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মার্কস প্রাইজের জন্য যে ফোকাস, সেই ফোকাসের জন্য হচ্ছে এই ফিগারটা ইম্পর্টেন্ট, মানে এই ফিগারটাই মোর দেন গুড এনাফ এর জন্য। কিন্তু যদি তোমার মার্কস প্রাইস সার্কুলেশন স্কিম আসে, তখন হচ্ছে এটা তুমি বোঝার জন্য ইউজ করতে পারো, এটা তুমি আঁকতেও পারো, কিন্তু অবশ্যই এই ছবিটা আঁকবা, ফিগার 22.2টা যেটা। আমার কথা কি বোঝা গেছে?
আচ্ছা, এরপরে প্রোটেকশন স্কিম ফর স্মল জেনারেটরস। যেটা বলছিলাম যে দেখো, স্মল জেনারেটরের যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টটা যেহেতু স্মল জেনারেটর, বুঝতে পারছো যে এখানটায় প্রতিটা ইন্ডিভিজুয়ালি, প্রতিটা ফেজের ইন্ডিভিজুয়ালি আমি সিটি কানেক্ট করাইতে পারবো না। এখন যেহেতু প্রতিটা ফেজে ইন্ডিভিজুয়ালি সিটি কানেক্ট করাইতে পারবো না, আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট বলিনি, এটা এটা কি বইতে আছে? এটা বইতে আছে, এই জায়গায় নাই, 22.4। তার আগে আমরা এই পয়েন্টটা দেখি। দেখো, আমাদের এই যে মার্চ প্রাইসের যে লিমিটেশন আছে কিছু, লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে, প্রথম কথা হচ্ছে, ফল্ট যদি, দেখো এটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট, অল্টারনেটরের নিউট্রাল পয়েন্ট হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে কি, এটা স্টার কানেকশনে আছে এবং এটা হচ্ছে অল্টারনেটরটার আমার যে স্টেটরের সেটা নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, এখন ফল্ট যদি এই কয়েলের নিউট্রাল পয়েন্টের চেয়ে কাছে হয়, সো নিউট্রাল পয়েন্টের কাছে মানে হচ্ছে ধরো এইটা নিউট্রাল, আমার মাউসটা এখন যে জায়গায় আছে এটা নিউট্রাল পয়েন্টের কাছে, কম্পেয়ার টু হোয়াট, এই পয়েন্ট। অন দা আদার হ্যান্ড দেখো, এটা নিউট্রাল পয়েন্ট, তার মানে এখানটায় আমার ভোল্টেজটা কি, জিরো। তাহলে আমি এদিক থেকে যত যাব, এখানে ভোল্টেজ জিরো মানে এখানে ভোল্টেজ জিরো। তাহলে এই দিক থেকে বেসিক্যালি কয়েলের এই পাশ থেকে আমি যত ডান দিকে যেতে থাকবো তত আমার কি ভোল্টেজ কি বাড়বে, রাইট? আমার যত টান, যত বেশি টান পাবো তত আমার ভোল্টেজ বাড়বে। এখন একটু আগে আমরা যে আর্থ ফলটা দেখলাম, আহ, এই যে আর্থ ফল যেটা দেখছি, এই যে এটা খেয়াল করো, এই আর্থ ফলের সার্কিটটা দেখো আমি কিভাবে দেখাইছিলাম, এই যে এরকম এরকম এরকম, রাইট? এখন যদি আমার আর্থ ফলটা যদি হয় এইটাই নিউট্রাল পয়েন্টের কাছে, যদি হয় নিউট্রাল পয়েন্টের কাছে হওয়া মানে হচ্ছে এইখানে যত ভোল্টেজ আছে, টোটাল সিস্টেমের যত ভোল্টেজ, তার হচ্ছে গিয়া কম পরিমাণ ভোল্টেজ সে পাবে। এখন কম পরিমাণ ভোল্টেজ যদি পায়, ভি ইকুয়ালস টু জেড আই, আর এখানে যেহেতু নিউট্রালের কাছে হচ্ছে, আসলে রিঅ্যাকট্যান্সটাকে আমরা অলমোস্ট ইগনোর করতে পারি। তো ঘুরে ফিরে শুধু আর্থ রেজিস্ট্যান্স, এবং আর্থ রেজিস্ট্যান্সটা যেহেতু আমার ফিক্সড, তার মানে আসলে ঘুরে ফিরে আমার যে কারেন্টটা, আর্থ ফল যে কারেন্টটা হচ্ছে, সেই কারেন্টটা হবে আসলে খুবই কম। যদি নিউট্রাল পয়েন্টের কাছে যদি আমার ফল্ট হয়, আর্থ ফল্ট হয়, তখন আমার যে কারেন্টটা জেনারেট হবে, সেই কারেন্টটা হচ্ছে হবে খুবই স্মল টাইপ, মানে খুবই স্মল। এখন এই স্মল কারেন্টটাকেও, যদি এই স্মল কারেন্টটাকে আমি চাই, যদি এই স্মল কারেন্টটাও আমার রিলে সেন্স করবে, এই স্মল কারেন্টটাও যদি রিলে সেন্স করে, যদি সে আমি অ্যাকচুয়েটিং সিগন্যাল পাঠাইতে চাই, তখন যেটা হবে যে আমাকে কম কারেন্টের জন্য রিলে সেটিং দিতে হবে, আমাকে কম কারেন্টের জন্য। এখন কম কারেন্টের জন্য আমি সেটিং দিলাম, এখানে কোনো ফল্ট হইলে সে সেন্স করতে পারলো, ছোটখাটো ফল্ট হইলেও সে সেন্স করতে পারলো, ভালো কথা। কিন্তু কম কারেন্টে যেটা হবে, যদি আমার বাইরের কোনো ফল্ট যদি হয়, লেটস সে আমার এই যে থ্রু ফল্ট হইলো এই পাশে, এই পাশটায় যদি কোনো ফল্ট হয়, আমার এক্সপেকটেশন ছিল এই পাশের ফল্টের জন্য আমার এই প্রোটেকশন স্কিম কাজ করবে না, রাইট? কারণ এটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট, এক্সটার্নাল ফল্ট নিয়ে তার মাথা ব্যথা নাই। এবং আমার এক্সপেকটেশন ছিল যে যেহেতু এই ফল্টটা যদি এখানে এখানে জেনারেট হয়েছে, এই জায়গায়, এখন আমার মাউস যেখানে আছে এখানে যদি জেনারেট হয়, আমার এই দুইটা সিটি হচ্ছে কি, দুইটা সিটির কারেন্টের ডিফারেন্স হবে না। কিন্তু যদি এখন যদি আমি ছোট এই এই রিলে গুলোকে যদি খুব সেন্সিটিভ করি, যেটা হবে, যেহেতু যে মানে কোনো দুইটা সিটি এক্স্যাক্টলি সেম হয় না, সুতরাং এখানে এক্সটার্নাল ফল্ট হইলে এটা খুব হাই প্রবাবিলিটি যে আমার হয়তো কোনো একটা সিটি আগে স্যাচুরেট হয়ে যাবে। আচ্ছা, তো এই ধরনের কেস যদি দুইটা সিটি যদি দেখা যাচ্ছে যে যদি কোনো একটা সিটি যদি আগে স্যাচুরেট হয়ে যায়, কিংবা যদি আমার সিটি গুলার যদি একটু মিসম্যাচ হয়, যেটা হইতেই পারে, তখন যেটা হবে যে আমার এখানটায় অল্প যে স্পিল কারেন্টটা অল্প হইলেও ফ্লো করবে, কোনো ফল্ট কি বাইরের থ্রু ফল্টের জন্য এখানটায় অল্প মানে স্পিল কারেন্ট পাওয়া যাবে। আবার অনেক সময় খুব ফুল লোড কারেন্টে যদি চলতেছে, বা ফুল লোডের চাইতে একটু বেশি যাচ্ছে, হালকা একটু বেশি যাচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে আমার এখানটায় কি অ্যাগেন সিটির, যেহেতু দুইটা সিটি 100% সেম হয় না, কোনো দুইটা সিটি, সে কারণে স্টিল আমরা এখানটা কি দেখা যাচ্ছে যে আমার কোনো স্পিড পাথে আমি কিছু কারেন্ট পেয়ে যাব। এখন যেহেতু আমি আমার রিলেটাকে যদি আমি ওই সামান্য আর্ট ফল্ট ডিটেক্ট করার জন্য ওইভাবে সেনসিটিভ যদি রাখি, তখন আমার এই ছোট কারেন্টের জন্য, যেটা হচ্ছে কি আমার এক্সটার্নাল কোনো ফল্টের জন্য, অথবা হয়তো আমার ফুল লোডের চাইতে একটু বেশি কারেন্টের জন্য, ফুল লোড কারেন্ট বা একটু ওভারলোডের জন্য, স্লাইট ওভারলোডের জন্য, আমি দেখা যাচ্ছে এই রিলে কি করতেছে, একটা অ্যাকচুয়েটিং কারেন্টটা পেয়ে যাচ্ছে, যেহেতু আমার কারেন্টটা ছোট, পিক আপ কারেন্টটা কম, স্মল, সে ট্রিপ সিগন্যাল পাঠাচ্ছে। সুতরাং এইটা আমরা চাচ্ছি না, এইটা হচ্ছে এইটার মার্চ প্রাইজের একটা
বিগ লিমিটেশন। এবং যদি কোশ্চেন হয় যে শুধুমাত্র যে মানে এটাই মার্কস প্রাইসটা যদি ডিসক্রাইব করতে বলে, অবশ্যই এটার অপারেশনের পরে অবশ্যই এই লিমিটেশনটা উল্লেখ করতে হবে। আমার কথা বুঝতে পারছো মুমিন? জি স্যার। মুমিন, জি স্যার। ওকে। ইসমাইল, জি স্যার। ওকে। আচ্ছা, স্যার একটা নেক্সট কোশ্চেন। কোয়েশ্চেন ছিল হ্যাঁ, বলো স্যার। বলো 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 বলো। স্যার এই যে আর্থ ফল্টের কারেন্টটা যদি কম হয়, এখন হ্যাঁ, এই রেঞ্জটা কতটুকু হইতে পারে স্যার? কারণ এটা হচ্ছে, বেশি কম হইলে তো আবার লাইনের কারেন্টটা কি লাইনের কারেন্টটা দেখো আপনি কনসিডার করবেন? আমি তোমাকে বলি, আর্থ ফল্টের কারেন্ট কম হবে তখনই যখন আমার নিউট্রাল পয়েন্টের কাছে হবে আর্থ ফল্ট। এই এই কয়েলের নিউট্রাল পয়েন্টের চেয়ে যত কাছে হবে আর্থ ফল্ট, তত আমার কারেন্টটা কম হবে। আর আমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথের মাধ্যমে আমরা আরো দেখবো যে মানে এটা কিরকম কোন দিকে যাইতে পারে। যে মানে জেনারেলি স্পিকিং আমার যেটা আইডিয়া করা লাগবে যে আমার ফুল লোড কারেন্ট কিরকম হইতে পারে, আমার সেই তুলনায় আমার হচ্ছে কি নর্মাল আর্থ ফল্ট কিরকম হইতে পারে। এবং অ্যাকচুয়ালি যেটা হয় এইটুকু, আহ, এটা আসলে আমি এখনই বলে দিচ্ছি, কিন্তু এটা ম্যাথে ভালো বোঝা যায়। আমরা যখন একটু পরে ম্যাথ করব, এখনই একটু বলে রাখি যে দেখো, যেটা হয় যে অ্যাকচুয়ালি পুরো অল্টারনেটরের ফুল কয়েল আর্থ ফল্টের জন্য ফুল কয়েল প্রোটেক্ট করা আর হয় না। 80 বা 85%, জেনারেলি স্পিকিং 80 থেকে 85% কয়েল প্রোটেক্ট করা হয়, তার জন্য প্রোটেকশন রাখা হয়। কিন্তু বাকি যে 15%, নিউট্রাল পয়েন্টের কাছাকাছি যে 15% কয়েল, সেটা আনপ্রোটেক্টেড থাকে। মানে আর্থ ফল্টের জন্য সেটা আনপ্রোটেক্টেড থাকে। আর এর আরেকটা কারণ হচ্ছে জেনারেলি স্পিকিং আসলে কাছাকাছি ফল্ট হওয়ার প্রবাবিলিটিটাও হয় কম। কিন্তু অ্যাগেন তারপরেও যদি হয়, আমাদের অন্য সিস্টেম আছে, যে সিস্টেমে আমরা এখন আমরা ডাইভ করব, যে যদি আমরা কিভাবে আমরা এটাকে একটু বেটার করতে পারি। সেটা হচ্ছে এই যে মডিফাইড প্রোটেকশনটা, মার্কস প্রাইজের মডিফাইড প্রোটেকশন। আচ্ছা, একটু আগে যেটা বলছি, এই যে দেখো, প্রোটেক্টিং 80% অফ দ্য উইন্ডিং, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই প্রোটেক্টিং 80% অফ দ্য উইন্ডিং। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কোশ্চেনটা যদি এটা বলে যে ডিসক্রাইব মার্স প্রাইস সার্কুলেটিং স্কিম বা মার্স প্রাইস প্রোটেকশন স্কিম ইন ব্রিফ এন্ড ডিসক্রাইব হাউ টু ওভারকাম ইটস লিমিটেশনস, তখন হচ্ছে অ্যাগেন এটা ব্রিফলি জাস্ট হচ্ছে গিয়ে যে মানে সার্কিটটাকে মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে আমার লিমিটেশনটা হাইলাইটস করব আমি, এই যে যে লিমিটেশনটা একটু আগে বললাম। আর এই লিমিটেশনটা হাইলাইট করে হচ্ছে কি আমরা এখন যে কোশ্চেনটা পড়বো, যে মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর অল্টারনেটর, এটা হচ্ছে কি আমরা ডাইভ করব। আচ্ছা, মডিফাইড প্রোটেকশনটা হচ্ছে, এখানটা হচ্ছে খেয়াল করো, একটু আগের সার্কিট ডায়াগ্রামটা যদি খেয়াল করো, এখানটা নর্মাল আমার যে পাইলট ওয়্যারের সাথে আমি কি দিলাম, 3টা রিলে কয়েল ছিল আমার। ওকে, 3টা রিলে কয়েল, নাথিং এলস, 3টা রিলে কয়েল। আর এখানটায় আমার যেটা, এখানটা হচ্ছে আমার, এখানেও 3টা রিলেই রাখছি আমি, কিন্তু এখানটার কনফিগারেশনটা অন্যরকম। প্রথমত হচ্ছে দুইটা কয়েল হচ্ছে আমার ফেজ ফল্ট রিলে, দুইটা কয়েল ফেজ ফল্ট রিলে। আর এটা হচ্ছে আমার ব্যালেন্সিং রেজিস্টর, আর আরেকটা হচ্ছে আর্থ রিলে। আচ্ছা, ব্যালেন্সিং রেজিস্টর নিয়ে একটু বলি। এটা হচ্ছে কি আমরা জেনারেলি পাইলট ওয়্যারের দুইটা সিটি, দেখো আমার কিছু সিটি হচ্ছে এই জায়গায়, আবার কিছু সিটি এই জায়গায়। তো আমরা আসলে যেটা চাইবো সেটা হচ্ছে রিলেটা যেন ঠিক মিডল পয়েন্টে থাকে, রাইট? আমরা দেখছিলাম তাহলে তাহলে কি হবে, আমার বার্ডেনটা ডিস্ট্রিবিউট হবে ভালো। আর আরেকটা হচ্ছে যেটা, যেহেতু আমি চাচ্ছি না কোনো স্পিড কারেন্ট ফ্লো করুক, তার মানে আমি চাই না যে কোনোভাবেই কি মানে এমন একটা পয়েন্টে দিলাম যার ফলে আমার দুই পাশের রেজিস্ট্যান্সের একটা মিসম্যাচ হইলো। তাহলে কি হবে, তখন নর্মাল টাইমেও দেখা যাচ্ছে আমার কারেন্ট ফ্লো করবে। সেজন্য আমরা কি করব, যেটা আমরা চাচ্ছি যে মিডল পয়েন্টে নিতে। এখন মিডল পয়েন্ট সবসময় ইয়ে করা যায় না, যে মানে মিডল পয়েন্টে সবসময় দেওয়া যায় না, কারণ হচ্ছে আমি চাই যে রিলেটা ব্রেকারের কাছাকাছি থাকুক। তখন আমরা যেটা করি আসলে, কিছু হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল কিছু রেজিস্ট্যান্স বা ব্যালেন্সিং কিছু রেজিস্ট্যান্স লাগাই। ব্যালেন্সিং রেজিস্ট্যান্স গুলো অনেক বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্টেবল হয়। সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা যেটা করি, যে আমরা মিডল পয়েন্টে মানে কানেকশনটা মিডল পয়েন্টে ফোকাস করব আমরা। ওকে, এনিহাউ যে পয়েন্ট ছিলাম আমরা, মডিফাইড যে প্রোটেকশন স্কিম মার্স প্রাইসের মডিফাইড প্রোটেকশন স্কিমে, এই জায়গায় আমরা যেটা করলাম যে আমার দুইটা ফেজ ফল্ট রিলে আছে, আমার আর্থ ফল্ট রিলে আছে। ওকে, আর এটার প্রোটেকশন স্কিমটা খেয়াল করো, এইখানে যেটা এরাও স্টার কানেক্টেড, এই স্টার কানেক্টেড এর নিউট্রাল থেকে
এই স্টার কানেক্টেড নিউট্রাল থেকে আমি আর্থ ফল্ট রিলেটা নিয়েছি। ওকে, এটা। আচ্ছা, এখন যেটা হবে, এখন আমরা দুইটা কন্ডিশন দেখি। তাহলে প্রথম কন্ডিশনটা যেটা, সেটা হচ্ছে যদি আমার ইয়ে হয়, যদি আমার ফেস ফল্ট হয়, সরি প্রথমে ফেস না, প্রথমে হচ্ছে আমরা আর্থ ফল্ট দেখি। আর্থ ফল্ট মানে ফেস টু গ্রাউন্ড ফল্ট এটা। কারণ ফেস টু গ্রাউন্ড ফল্ট যদি হয়, তখন যেটা হবে, কারেন্ট ফ্লো করবে, দেখো এই এই again ধরে নিচ্ছে আর ফেজে হয়েছে ফলটা, এটা যদি গ্রাউন্ড হয়ে গেছে, তার মানে আবার এরকম, রাইট? এইভাবে again আগের মতো হচ্ছে কি আমার কারেন্টের ফ্লোটা। এখন কারেন্টের ফ্লো যদি এরকম যদি হয়, তার মানে হচ্ছে এইটা আর এইটা ইকুয়াল হবে না, এই দুইটা ইকুয়াল হবে না। এখন এই দুইটা যদি ইকুয়াল না হয়, তখন যেটা হবে, এই দুইটা দিয়েই আমার কারেন্ট, এই দুইটার যে ডিফারেন্স কারেন্ট, সেই ডিফারেন্স কারেন্ট আমার হচ্ছে কি, তখন হচ্ছে কি, এই যে এখান দিয়ে আসবে। এখন এই ফেজ ফল্ট রিলেগুলা যে অ্যাকচুয়েটিং সিগন্যাল পাঠায়, সেই অ্যাকচুয়েটিং সিগন্যাল আমরা হচ্ছে গিয়ে ধরো ফুল লোডের হচ্ছে কি একটা পার্সেন্টেজ আমরা দিব, মানে ভালো পার্সেন্টেজ থাকে। কিন্তু আর্থ ফল্ট রিলেটা আমরা এত বড় দিই না। আর্থ ফল্ট রিলের ক্ষেত্রে হয়তো আমরা ধরো 20% দিব, যে ফুল লোডের 20% রিলে। ইন আদার ওয়ার্ডস, যদিও আমার এই কারেন্টটা এখানে দিয়ে ফ্লো করতেছে, ফ্লো করলেও আমার এই ফেজ ফল্ট রিলে কিন্তু ট্রিপ সিগন্যাল পাঠাবে না, কারণ তার জন্য যে পিকআপ কারেন্ট, সেটা মাচ মাচ গ্রেটার। সুতরাং আমার এইখানটায় যে আমার যে আর্থ ফল্ট হচ্ছে, সেটার জন্য সে পিকআপ সিগন্যাল পাঠাবে না। কিন্তু এইটা যখন আমার আবার এদিক দিয়ে আসবে, এই যে আর্থ ফল্ট রিলে দিয়ে যাবে যখন আমার, তখন হচ্ছে আমার আর্থ রিলেটা আমার এটার জন্য ট্রিপ সিগন্যাল পাঠাবে। কারণ তার পিকআপ ভ্যালু যেটা, তার যে কারেন্ট সেটিং, সেটা হচ্ছে অনেক কম থাকে, অন্যদিকে আমার ফেজ ফল্ট রিলের কারেন্ট সেটিং অনেক বেশি থাকে। এখন মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা ফেজ ফল্ট হয়, তখন কি হয়? ফেজ ফল্ট হলে দেখো কারেন্টের ফ্লোটা হবে এরকম। আমার মাউসটা খেয়াল করো, ধরো এই যে আমি যদি ওয়াই আর বি তে দেখে আগের মতোই, ধরো এই যে এই দুইটা আমার ফেজ ফল্ট হয়েছে, এই যে এরকম এরকম। এখন নর্মালি যেহেতু আমার স্কিমে আমরা জানি যে কারেন্টটা নর্মালি আমার এক্সপেক্টেড হচ্ছে এইভাবে ফ্লো করবে, মানে প্রথমটা এই যে সিটি ওয়ান এরটা, এই যে এরকম এরকম এক্সপেক্টেড হচ্ছে এইভাবে ফ্লো করবে, এইভাবে ফ্লো করবে সিটি ওয়ান এরটা, এই যে এরকম 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 এরকম। ইন আদার ওয়ার্ডস, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে চলে যাবে। এটাও সেম, সিটি টুটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে চলে যাবে। সিটি থ্রি এরটা, মানে এই যে এটার কথা যদি বলি, এটা এদিক দিয়ে যাবে, এই যে এইভাবে চলে যাবে, স্পিল পথে যাবে না। ওকে, সবগুলা নিউট্রাল দিয়ে যেভাবে চলে যাচ্ছে, এটা আমার এক্সপেক্টেড। এখন এক্সপেক্টেড কখন? যখন আমার কারেন্টের ফ্লোটা বাম পাশ থেকে ডান পাশে, রাইট? কিন্তু যখন আমি এই যে খেয়াল করো, যদি আমার ফ্লোটা যদি আমার এইরকম হয়, তখন এই সিটির জন্য কিন্তু কারেন্টের ফ্লোটা উল্টাই গেছে। একটু আগে যদি আমার ডট যেটা, সেটা হচ্ছে আমার এই যে এই পাশে ডান পাশে, সেকেন্ডারি ডটটা ডান পাশে, তাহলে ডট দিয়ে কারেন্ট বের হবে। সিমিলারলি ইউর ইন্টার, আচ্ছা, হ্যালো হ্যালো, আমি কি আছি, কানেক্টেড আছি? জি স্যার। জি স্যার। জি স্যার, জি আচ্ছা স্যার, জি স্যার, আচ্ছা শুনেছেন। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, এখন হচ্ছে গিয়া, এখন জি স্যার। এইটা নর্মাল এক্সপেক্টেড হচ্ছে আমার, যখন নর্মাল কারেন্ট যাচ্ছে, আমার হচ্ছে গিয়ে কারেন্টটা এইভাবে ফ্লো করতেছে, ওকে। কিন্তু এইটায় আমার কারেন্টের ফ্লোটা চেঞ্জ হয়ে গেছে, মানে হচ্ছে এখন আর আগে যেটা ডট দিয়ে ঢুকতেছিল, এখন মেইন কারেন্টটা, প্রাইমারির কথা বলতেছি, প্রাইমারি ডট দিয়ে বের হচ্ছে। প্রাইমারি যদি ডট ডট দিয়ে বের হয়, তাইলে সেকেন্ডারিতে ডট দিয়ে ঢুকবে। ইন আদার ওয়ার্ডস, এই যে দেখো, এই যে সেকেন্ডারিটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই কারেন্টটা ফ্লো করবে আসলে ঘুরে ফিরে, এই যে দেখো, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে, সরি এটা তো 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এই যে এইটা, 2 নাম্বার কি এই যে, এই যে এরকম এরকম কারেন্টের ফ্লোটা, সেকেন্ডারি কারেন্টের ফ্লোটা দেখতে পাচ্ছ যে চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ডারি কারেন্টের ফ্লোটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার যখন ফেজ ফল্ট হবে, আমার এই কারেন্টের ফ্লো, এইটায় বি ফেজের সিটির ওয়ান এর যে বি ফেজ, সেটার কারেন্টের ফ্লো চেঞ্জ হয়ে গেছে।
তো এর ফলে আমার এইখানটার কারেন্টের ফ্লো, সেকেন্ডারি কারেন্টের ফ্লো চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডারি কারেন্টের ফ্লো চেঞ্জ হয়ে যাওয়া মানে যেটা হইল সেটা হচ্ছে এই ইয়ারটা সে ব্যবহার করে নাই, এই আর্থ ফল্ট রিলে দিয়ে কারেন্ট ফ্লো করে নাই। সুতরাং আমার ফেজ ফল্ট যদি হয়, ফেজ ফল্ট হলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তখন আমার যে দুইটা ফেজে হচ্ছে, যদি আমার ধরো এটা আর এটা যদি হয়, তখন আমি দেখতে পাচ্ছি বিআর আর পিআই এখান দিয়ে কারেন্টের ফ্লো হবে। সুতরাং আমার যে কোনো ফেজ ফল্ট যদি হয়, এই তিনটার যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে যাবে। সেটা ডিপেন্ড করতেছে আমার কোন কোন ফেজে হয়েছে সেই দুইটা ফেজ, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা হচ্ছে এই আর্থ রিলে দিয়ে যাবে না, এবং আমার ফেজ ফল্ট রিলে যেটা সেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়েটিং সিগন্যাল পাবে বা ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দিবে, এর তখন আমার রিলে ট্রিপ সিগন্যাল পাঠাবে। সো এই সিস্টেমে আমরা যেটা করলাম একটু আগেরটার সাথে সাথে এটার যে মেইন ডিফারেন্স, এখানেও তিনটা রিলে ছিল, এখানেও তিনটা রিলে ইউজ করছি, কিন্তু ওইখানটার চাইতে এইটার আর্থ রিলে যেটা আছে সেটা আমি আমার সুবিধা মতো আমি যতটুকু কারেন্ট দিতে চাই ততটুকু আমি, মানে অ্যাকচুয়েটিং বা পিক আপ কারেন্ট যত কম দিতে চাই আমার ডিজাইন অনুযায়ী সেটা আমি দিতে পারবো এই জায়গায়। একটু আগে যখন আমি যদি আমি রিলেতে যদি আমি পিক আপ কারেন্ট কম দিতাম, তখন যেটা হইতো এক্সটার্নাল ফল্টের জন্য এটা বেশি সেনসিটিভ হয়ে যাইতো, বা দেখা যাইতো যে ফুল লোড বা ফুল লোডের একটু বেশি কারেন্ট, একটু ওভারলোড স্লাইটলি ওভারলোড হইলেও দেখা যাচ্ছে যে আমার, কারণ যখন আমি এইটার পিক আপ কারেন্ট যদি কমাই দিই তখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ফল্ট না হইলেও বা এক্সটার্নাল ফল্ট, সবচেয়ে বড় কনসার্ন যেটা এক্সটার্নাল ফল্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমার ফেজ ফল্ট রিলে গুলা আমার ট্রিপ সিগন্যাল পাঠাই দিত, যেটা আমার এই পার্টিকুলার সিস্টেমে এই মডিফাইড স্কিমে যেটা আমার হচ্ছে না। আচ্ছা, এরপরটা হচ্ছে ব্যালেন্সড আর্টফল প্রোটেকশন। ব্যালেন্সড আর্টফল প্রোটেকশন নর্মাল জিনিস, এই যে এইখানটা, আচ্ছা সরি, ব্যালেন্সড আর্টফল প্রোটেকশন হচ্ছে কি, এটা এটা হচ্ছে স্মল জেনারেটরের জন্য। দেখতেই পাচ্ছ স্মল জেনারেটর মানে হচ্ছে এই জায়গায় আমার তিনটা সিটি বা একটা থ্রি ফেজ সিটি যেটাই বলি না কেন, এটা আমার এখানে দেওয়া সম্ভব না। সুতরাং এখানটা যেটা করি আমরা শুধু এই যে নিউট্রালের এই পাশে আর্থিং রেজিস্টারের আগে এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা একটা দিব, কানেকশন দিব, আর হচ্ছে গিয়ে আমার যে টার্মিনাল পয়েন্ট যেটা ফেজের টার্মিনাল যে পয়েন্ট গুলা লাইনের সেখানটা হচ্ছে গিয়ে আমি দিব। তো এখন দেখো অ্যাগেইন নর্মাল কন্ডিশনে এখানে আমরা দুইটা অ্যানালাইসিস করবো, এক্সটার্নাল ফল্টের জন্য ইন্টারনাল ফল্ট। দেখো যখন ব্যালেন্সড কন্ডিশনে আমার কারেন্টের সাম জিরো, তিনটা ফেজের কারেন্টের সাম জিরো। সুতরাং ব্যালেন্স কন্ডিশনে আমার এইখানটার যে এই এই তিনটা আলটিমেটলি যে সাম হবে, আর এইটার যে মানে এইটা আর এটা ব্যালেন্স কন্ডিশনে এইখানটায় কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা যেহেতু জিরো, আর এটা যেহেতু এই পাশে রাইট, এখানে তো আমি কোনো কারেন্ট এক্সপেক্টেড না ফল্ট না হইলে। কিন্তু যদি আনব্যালেন্স কন্ডিশন হয় তখন কিন্তু এখানে ভেক্টর সাম জিরো হবে না, রাইট? যদি আনব্যালেন্স কন্ডিশন হয় আমার এখানকার ভেক্টর সাম জিরো হবে না। এগেন তখন আমার যেটা হবে এটার সাথে এটার একটা ডিফারেন্স পাওয়া যাবে, ডিফারেন্স পাওয়া গেলে হচ্ছে গিয়া আমার এদিকে স্পিড কারেন্ট ফ্লো করবে, এগেন ট্রিপ সিগন্যাল পাঠাবে। খুবই সিম্পল জিনিস। তো স্মল জেনারেটর যদি বলে তখন হচ্ছে গিয়া স্মল জেনারেটরের প্রোটেকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়া এই যে এটা যেটা হচ্ছে আমার 22.4। আচ্ছা, স্টেটর ইন্টারটার্ন ফল্ট যেটা, এটা হচ্ছে আমার এতক্ষণ পর্যন্ত আমরা জেনারেলি অ্যাজিউম করে নিছি যে আমার যে প্রাইমারি আলোচনা, যে ধরো যে আমার যে এই যে স্টেটর যেটা সেটা হচ্ছে ধরো আমার একটাই আছে, একটার জন্য একটাই উইন্ডিং। কিন্তু যদি আমার এমন হয় স্টেটরের জন্য মাল্টিপল, যদি এটা হয় সেটা কখন ইভেন নাম্বার হইতে পারে, হোয়াট এভার যেটাই হোক না কেন, এরকম আর এরকম। স্টেটর টার্নের প্রোটেকশন মানে হচ্ছে সাপোজ ধরো আমার এটার সাথে এই জায়গায় আর এই জায়গায় শর্ট হয়েছে, মানে এই উইন্ডিং এরই এদিক থেকে এদিকে যদি আমার শর্ট হয়ে যায়, এদিক থেকে এদিকে যদি শর্ট হয়ে যায়, এখন দেখো এদিক থেকে এদিকে শর্ট হলে আমার এই সিটি দুইটা কিন্তু মানে কারেন্টের ডিফারেন্স বুঝবে না। এই সিটি মানে এখানটায় যদি শর্ট হয়ে যায়, ভিতরে যদি শর্ট হয়ে যায়, এটাই ভালো বোঝা যাবে না, এটার চাইতে বেটার হচ্ছে এই যে এটাই, যে আমার যদি এইখানটায় যদি আমার শর্ট হয়ে যায়, দুইটা সিটি কিন্তু কারেন্টের ডিফারেন্স ধরতে পারবে না যদি আমার এখানেই যদি শর্ট হয়। তো এখন যদি আমার সিঙ্গেল এই যে কই এই যে সিঙ্গেল টার্ন জেনারেটরের ক্ষেত্রে আমার ইন্টারটার্ন ফল্টস এর আসলে কোনো প্রয়োজন নাই। সিঙ্গেল টার্ন এটার ক্ষেত্রে কারণ হচ্ছে সিঙ্গেল টার্নে যে ইন্টারটার্ন ফল্ট হবে এটা খুব দ্রুতই আর্থ ফল্টে চলে যাবে।
সিঙ্গেল টার্ন যে উইন্ডিং, যে মানে প্রতিটার জন্য আমার হচ্ছে গিয়া একটা টার্ন আমার সেখানটা একটা দ্রুত এটা কি হয়ে যাবে, আপ ফল্ট হয়ে যাবে। আপ ফল্টে ডেভেলপ করলে, যেহেতু আমি আপ ফল্টের প্রোটেকশন অলরেডি রাখি, যেহেতু আমি আট ফল্টের প্রোটেকশন অলরেডি রাখতেছি, সুতরাং আমার শুধুমাত্র ইন্টার টার্ন প্রোটেকশনের জন্য আমার সিঙ্গেল টার্ন জেনারেটরে ইন্টার টার্ন প্রোটেকশন আমার দেখাইতে হয় না, লাগবে না। কিন্তু যদি আমার সেটা না হয়, সিঙ্গেল টার্ন জেনারেটর যদি না হয়, যেখানটা আমার হচ্ছে ফর এক্সাম্পল, যেখানটা জেনারেটর হচ্ছে যদি ডাবল উইন্ডিং আর্মেচার থাকে, মানে প্রতিটা ফেজের উইন্ডিং হচ্ছে গিয়া দুইটা ভাগে যদি থাকে, সেটাই কি হয়, তো সেটাই আমরা যেটা করি, ধরো যদি দুইটা ভাগ হয়, এখানে দুইটা ভাগের জন্য দেখাইছে, দুইটা ভাগ যদি হয় এই দুইটা মিলেই আমরা যেটা করব যে এই দুইটা ভাগেই সিটি কানেক্ট করলাম, দেখতে পাচ্ছ যে সিটি কানেক্ট করলাম। এখন যদি আমার এরা যদি শর্ট না হয়, এটা যদি শর্ট না হয় বা এইভাবে যদি শর্ট হয়ে যায়, তখন যেটা হবে শুধুমাত্র তখন হচ্ছে এই দুইটার কারেন্টের ডিফারেন্স পাওয়া যাবে। যদি এরা কোনোভাবে শর্ট না হয়, মিস না হয়, তখন এখানে কারেন্টের ডিফারেন্স থাকবে না। কারেন্টের ডিফারেন্স যদি না থাকে, তখন হচ্ছে কি আমার কি হবে না, রিলে ট্রিপ সিগন্যাল পাবে না, সিটি দিয়ে আমার সেকেন্ডারিতে কারেন্ট ইনডিউস হবে না, স্পিড পাথে কারেন্ট পাবে না, আমার রিলেতে পাবে না। এটার জন্য যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে এই তিনটা ফিগার, এখানটা যে আর ওয়ান এই তিনটা হচ্ছে আমার এই ইন্টার টার্নের যে রিলে সেটা। আর এই আর সি হচ্ছে আমার আর্থ ফল্ট বা আমার ফেজ ফল্টের এগেনস্টের যে রিলে সেগুলা। সো অ্যাগেইন, যদি তোমাকে ইন্টারনাল প্রোটেকশন দেখাইতে বলে, তোমার এইগুলা এইগুলা না দেখাইলেও চলবে, এগুলা না দেখাইলে আর সি এগুলা না দেখাইলেও চলবে। আর আচ্ছা, এবার হচ্ছে ম্যাথ। দেখো, কোন একটা সেমিস্টারে পড়ছো যে পার ইউনিট রিঅ্যাকট্যান্স বা পার ইউনিট যে ভ্যালু, সেটা পার ইউনিট ভ্যালুটা কি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেসটা আমার, তাহলে রিঅ্যাকট্যান্স যেটা পার ইউনিট রিঅ্যাকট্যান্স কি হবে, অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্স ভ্যালু যেটা ডিভাইড বাই বেস রিঅ্যাকট্যান্স। তো বেস রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে কি আমরা ভি বাই আই হিসাবে হিসাব করতে পারবো। তো দেখো, আমাকে যে কোশ্চেন বলছে এটা মাথায় রাখো, এটা মাথায় রাখা। আচ্ছা, ইন দ্য মিন টাইম একবার রোল কল করি। রোল ওয়ান, বিসমিল্লাহ। আমরা এখন যেটা আসবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথ সবগুলো ম্যাথে সোজা আসলে। বলতেছে আমাকে স্টার কানেক্টেড থ্রি ফেজ 10 MVA 6.6 kV alternator has a per phase reactance of 10%, right? মানে এই per phase reactance of 10% মানে হচ্ছে পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা যে 10%। আচ্ছা, it is protected by mass price circulating current principle, which is said to operate for fault currents not less than 175 অ্যাম্পিয়ার। ওকে, ফল্ট কারেন্ট এখানে বলছে 175 অ্যাম্পিয়ার। অনেক সময় ফল্ট কারেন্ট বলে দেয় যে ধরো তোমার ফল্ট কারেন্ট এইভাবে না বলে বলবে যে তোমার ধরো 80%। তো ওই ক্ষেত্রে তোমাকে যেটা বুঝতে হবে, 80%, পরের ম্যাথ গুলো হয়তো দেখবে এরকম যে সেই 80% মানে হচ্ছে ফুল লোড কারেন্টের বা রেটেড কারেন্টের 80%। তো এখন তোমার এখানে এমভিও দেওয়া আছে, 6.6ও দেওয়া আছে, মানে ভোল্টও দেওয়া আছে, এমভিও দেওয়া আছে, রাইট? তুমি ফুল লোড কারেন্ট ইজিলি বের করতে পারবা, রাইট? এমভিএ ডিভাইডেড বাই, যেহেতু থ্রি ফেজ √3 আর ভোল্ট দিয়া 6.6 কেভি, এটা শুধু মেগা মেগা খেয়াল রাখবা, এটা কিলো খেয়াল রাখবা। তারপরে কারেন্ট যেটা পাবা সেটা হবে তোমার ফুল লোড কারেন্ট। তো এইরকম সরাসরি যদি ফুল লোড কারেন্ট না দিয়ে বলে যে তোমাকে যে হুইচ ইজ সেট টু অপারেট ফর, সাপোজ ধরো বললো যে 80%, কারেন্ট সেটিং ইজ 80%, মানে বুঝাচ্ছে যে এই ক্ষেত্রে ফুল লোড কারেন্টের 80% কারেন্ট। আচ্ছা, এনিহাও আমরা আমাদের পরেরটায় আসি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স টু বি প্রোভাইডেড। এগেন আর্থিং রেজিস্ট্যান্স মানে এই যে এটা, এই যে একটা, এটা আর্থিং রেজিস্ট্যান্স টু বি প্রোভাইডেড ইন অর্ডার টু এনশিওর দ্যাট অনলি 10% অফ দ্য অল্টারনেটর উইন্ডিং রিমেইনস আনপ্রোটেক্টেড। তার মানে আমি হচ্ছে কোন রেজিস্ট্যান্সটা যদি আমি নিউট্রালের সাথে যদি আমি অ্যাড করি আর্থিং করার আগে, তাহলে আমাকে বলতেছে যে 10%, মানে এন থেকে এ পোর্শন, সেটুকু, সেটা আমার এদিকে হোক এদিকে হোক যাই হোক, এই এন এ পোর্শনটুকু আমার সেটা হবে 10%, আনপ্রোটেক্টেড পোর্শন হবে 10%। তো আমরা এগেন যে ধরে নিচ্ছে যে প্রথম হচ্ছে কি আমার আর হচ্ছে কি আমার আর্থিক রেজিস্ট্যান্স যেটার জন্য লাগবে। তো ভোল্টেজ পার ফেজ আমরা বের করলাম, যেহেতু আমাকে দেওয়া থাকবে অলওয়েজ কি লাইনেরটা দেওয়া থাকে, রাইট? তাইলে আমি ভোল্টেজ পার ফেজ ভোল্টেজ, আচ্ছা এই যে ফেজ ভোল্টেজ যেটা সেটা আমি বের করলাম, ফেজ ভোল্টেজটা বের করলাম। তারপর সে ফুল লোড রেটেড কারেন্ট যেটা আমাকে যেহেতু বলছে 10 MVA, তাহলে অ্যাগেন 10 MVA ডিভাইডেড বাই √3 আর ভোল্টেজ যেটা সেটা, তাহলে আমি ফুল লোড কারেন্ট পেলাম 875 অ্যাম্পিয়ার।
এখন রিঅ্যাকট্যান্স যেটা বলছি যে দেখো রিঅ্যাকট্যান্স যদি আমার যেটা হবে সেটা যদি হয় আমার পার ইউনিট রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু বলছি অ্যাকচুয়াল ভ্যালু পার ইউনিট রিঅ্যাকট্যান্স, সেটা আমাকে বলছে 10%। তো তুমি ওরা 10% মানে কি 10/100 না, এই 10/100টাকে ধরো ওরা ওই পাশে নিবে। তো 10% ইকুয়ালস টু কি হইতো আমার পার ইউনিট রিঅ্যাকট্যান্স ইকুয়ালস টু কি, ক্যামেরাটা থাকলে ভালো হইতো। মানে হচ্ছে পার ইউনিট রিঅ্যাকট্যান্স যেটা, এটা তোমরা যদি খেয়াল থাকে তো থাকলো, আর যাদের খেয়াল নাই লেখা রাখতে পারো, যেটা বললাম যে অ্যাকচুয়াল ভ্যালু পার ইউনিট রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, যেটা অ্যাকচুয়ালটা এই কেসে আমি বলছি এক্স, তাহলে পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা যাদের খেয়াল নাই তারা লেখা রাখো কাইন্ডলি, এই অঙ্কে খালি এটাই আর কোনো কিছু নাই, খালি এইটুকু এখন যেটা বলতেছি এইটুকু মাথায় থাকলে অঙ্কটা একদম ইজি। পার ইউনিট রিঅ্যাকট্যান্স যেটা সেটা ইকুয়ালস টু হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই আমার বেস ভ্যালু। এখন এই ক্ষেত্রে বেস ভ্যালু হচ্ছে রিঅ্যাকট্যান্সের জন্য আমরা যেটা ধরবো সেটা হচ্ছে ভি বেস বাই আই বেস, ভি বেস বাই আই বেস। তাহলে আমার আলটিমেটলি সূত্রটা যেটা হইলো সেটা হচ্ছে আমার 10%, যেহেতু আমাকে বলে দিছে এই ক্ষেত্রে এই যে কই পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা যেহেতু বলছে 10%, তাহলে আমারটা হচ্ছে 10% বা 10/100 ইকুয়ালস টু এক্স, কারণ আমি ধরছি রিয়েল ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা এক্স, এক্স ডিভাইডেড বাই হচ্ছে ভি বেস, ভি বেস হচ্ছে কি আমার 6600, 6600/√3, আলটিমেটলি 6600/√3, এই যে এটা 6600/√3, 6600/√3, √3 যদি এখানে থাকতো উপরে চলে গেছে, আর ডিভাইডেড বাই আমার অ্যাগেন আলটিমেটলি আই বেস, বেস কারেন্ট কত আমার এই ক্ষেত্রে 875 অ্যাম্পিয়ার। তো ক্যালকুলেশন করে আমরা যেটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা পাইলাম সেটা হচ্ছে এইটা। এখন আমাকে আরেকটা যেটা বলছে দেখো, যেটা হচ্ছে কি 10% নিব উইন্ডিং এর 10% নিব আমি। তাইলে এখন যে রিঅ্যাকট্যান্সটা পাইলাম এটা তো টোটালটা, তাহলে শুধু 10% উইন্ডিং এর জন্য যদি হইতো আমার, যদি আমার যেহেতু বলছে 10%, যদি 15% করতাম আমি 15% হিসাব করতাম যতটুকু বলতো, তাহলে সেই 10%-এর রিঅ্যাকট্যান্সটা আমি বের করলাম, টোটালটা থেকে 10%-এর রিঅ্যাকট্যান্স বের করলাম। এখন টোটালটা ভোল্টেজ ইন্ডিউস হইতেছে পার ফেজে আমি বলছি 3810 ভোল্ট। তাহলে এই 10%-এ কতটুকু, যেহেতু এখানে 10% বলছে, 10%-এ কতটুকু ইএমএফ ইন্ডিউস হয় সেটা আমি বের করলাম এটা। তাহলে আমার এই যে ইম্পিডেন্স যেটা হইতো টোটাল এইটুকুর ইম্পিডেন্স হইতো কি আলটিমেটলি আর আর এক্স, এক্স তো আমি পাইলাম, এক্স বলতে এই এক্স বুঝাই নাই, মানে নরমালি যেটা আমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে যেটা থাকে আমাদের, রাইট, এক্স অ্যাক্সিস বরাবর বা রিয়েল অ্যাক্সিসে থাকে আর, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে আমার এক্স, আর আমার এইদিকে যেটা থাকবে হাইপোটেনিউস যেটা সেটা হচ্ছে ইম্পিডেন্স। তাইলে হচ্ছে ইম্পিডেন্সটা আমি বের করে ফেললাম। ইম্পিডেন্সটা যেহেতু বের করে ফেললাম, তাহলে এখন আমার 8 ভোল্ট কারেন্ট যেটা হবে এটার জন্য, সেটা কি হবে আমার, এগেন এখানটায় আমার যেহেতু 381 ভোল্ট, এই 10%-এ আমার ইনডিউস হচ্ছে 381 ভোল্ট ফেজ কারেন্ট থেকে আমি সেটা পাইছি। তাহলে 10%-এ 381 ভোল্ট যদি হয়, আর আমি যদি আমার এইটুকুর ওই 10%-এর আমি ইম্পিডেন্স বের করতে পারি, তাহলে আমি সেখানে আমি ফল কারেন্টও পেয়ে গেলাম। এখন আমাকে বলছে যে এটা হচ্ছে ফল কারেন্ট হবে কি লেস দ্যান 175 অ্যাম্পিয়ার, এগেন মার্জিনাল বা বাউন্ডারি কন্ডিশন ইকুয়াল ধরেই আমরা করব। সুতরাং 175 অ্যাম্পিয়ারে যদি আমার ফল কারেন্ট ট্রিপ করবে, এইটা ইকুয়ালস টু 175 অ্যাম্পিয়ার দিয়ে আমি যে আরটা রেজিস্টারের ভ্যালুটা যেটা বের করব সেটা আমি পেয়ে যাবো, রাইট। খুবই সহজ ম্যাথ, সবগুলো ম্যাথ এখানকার তিনটা ম্যাথই একই রকম দিছে। আহ, এই ম্যাথটায়, আচ্ছা এখানটায় দেখো, এখানটা এক্সট্রা যেটা হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়া যেটা দেখো আমাকে বলছে 1000:5, 1000/5 অ্যাম্পিয়ার হচ্ছে সিটি আমার ইউজ করছে, ওকে। এখন 1000/5 সিটি অ্যাম্পিয়ারের জন্য আমার আর ইয়েটা যেটা, এই যে দেখো দা ইফ দা, এই পয়েন্টটা খেয়াল করো, সরি এই পয়েন্টটুকু দেখো, ইফ দা মিনিমাম অপারেটিং কারেন্ট ফর দা রিলে। এখন রিলেতে কোন কারেন্ট যায়, সেকেন্ডারি কারেন্ট, মানে সিটির সেকেন্ডারি কারেন্টটাই রিলেতে যাবে। তাহলে সিটির সেকেন্ডারি কারেন্ট যদি রিলেতে যায়, সিটির প্রাইমারি কারেন্ট আমাকে বের করতে হবে। নরমালি আমাদের প্রাইমারি কারেন্ট থেকে আমরা সেকেন্ডারি বের করতাম, রাইট, যে আমরা হচ্ছে কি প্রাইমারি ডিভাইডেড বাই সিটি রেশিও। তাহলে এখন আমি উল্টা উল্টা কেসে বের করব, আমার এখানে রিলে কারেন্ট যেটা সেটাই সেকেন্ডারি, তাহলে সেখান থেকে আমি ফল কারেন্ট যেটা অ্যাকচুয়ালি যেটা ফল কারেন্ট সেটা কি সেটা আমি বের করে ফেললাম, মানে প্রাইমারি কারেন্ট। তো অ্যাগেন আমার তাহলে এই কারেন্টটা হচ্ছে কি আমার রিলেটা অপারেট করে আগের মতোই হচ্ছে গিয়া। আচ্ছা এই কোশ্চেনে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ইচ ফেজ অফ দ্য স্টেটর উইন্ডিং হুইচ ইজ আনপ্রোটেক্টেড against আর্থ ফলস when the machine is operating at normal voltage। মানে আমার যে সিস্টেমে দিছে এই সিস্টেমে আমার কতটুকু পার্সেন্টেজ হচ্ছে কি আমার আনপ্রোটেক্টেড, সেই পার্সেন্টেজটুকু বের করতে। একটু আগে ছিল আমার দেওয়া ছিল না কত পার্সেন্ট, আমাকে বলছে রেজিস্টার বের করতে, সরি দেওয়া ছিল কত পার্সেন্ট, বলছে রেজিস্টার বের করো যে এই রেজিস্টার লাগাইলে আমার কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড, সরি আমার 15% বা 10% ছিল, 10% আনপ্রোটেক্টেড থাকার জন্য আমার আর্থিং রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হওয়া লাগবে। আর এখানে আমার আর্থিং রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়াই আছে 7.5 ওহম।
আর জিজ্ঞাসা করছে তাইলে বাকি সব দিয়ে তাহলে আমার কত পার্সেন্ট আনপ্রটেক্টেড। সো এগেইন বাকিটা বুঝতে পারতেছো যে ঘুরে ফিরে সেম কেস, ওইখানটায় একটাই আননোন, সহজ ম্যাথ, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ওই যে বাউন্ডারি কন্ডিশন, রাইট, যে আমার যত এম্পিয়ারে আমার ট্রিপ করবে সেটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো খালি, আহ, আচ্ছা না এটাই ম্যাথ না। আচ্ছা এরপরে ম্যাথটা দেখো, পরের ম্যাথটাও সেম, ঘুরা ফিরা একটাই কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ ইচ অফ দ্য স্টেটেড উইন্ডিংস হুইচ ইজ আনপ্রোটেক্টেড অ্যাগেন্স্ট আর্থ ফলস হোয়েন দ্য মেশিন ইজ অপারেটিং এট নরমাল ভোল্টেজ। এটা বুঝতে পারছো, ওটা বলে দিচ্ছে রেজিস্ট্যান্স 6 ওহম বলে দিচ্ছে। আর এরপরে বলছে যে এই যে পার্সেন্টেজটা তুমি বের করছো, এরপরে বলতেছে যে না আমি যদি 90% চাই তখন আমার কত লাগবে 90%। এখন তোমার ম্যাথের জন্য নট নেসেসারি, যদি যদি তুমি আশা করি তুমি বুঝতেই পারবা, এটা তো সহজ ম্যাথ, এই জিনিসটা সবগুলো ম্যাথে সহজ, তোমার এই পরীক্ষায় ফিগার আঁকাটা নেসেসারি না। অ্যাগেন এইখানটা দেখো যে পার্সেন্টেজ বের করছে, অ্যাগেন মানে সেম টাইপের, অ্যাকচুয়ালি অঙ্কগুলো খুব সোজা, এই অল্টারনেটর প্রোটেকশন বা জেনারেটর ট্রান্সফরমার প্রোটেকশনের ম্যাথগুলো খুব সোজা। তো অ্যাগেন এখানটা এক্স পার্সেন্টেজ বের করছে যে আমার কত পার্সেন্টেজ হয়, এই যে 150 এম্পিয়ারে যদি হয় আমার ঘোরাফেরা, সেই একই কেস দেখতে পাচ্ছ। ফেজ আর লাইনে তাহলে গোলাই ফেলো না, অ্যাগেন আছে গিয়ে আর প্রাইমারি আর সেকেন্ডারি কারেন্টে গোলাই ফেলো না, মিনিমাম ফল্ট কারেন্ট। এই যে 0.75 এটা দিছে দেখো, এটা আমার রেশিও, সিটি রেশিও 1000/5 সিটি রেশিও। আর 0.75 হচ্ছে গিয়া, যা 0.75 হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি কারেন্ট। খেয়াল করো সেকেন্ডারি কারেন্ট, এই কথাটা খেয়াল করো কই গেল, মিনিমাম অপারেটিং কারেন্ট ফর দ্য রিলে ইজ 0.75 অ্যাম্পিয়ার, রাইট, বা আমি বললাম পিক আপ কারেন্ট ইজ 0.75 অ্যাম্পিয়ার, রাইট। তো পরীক্ষার হলে কনফিউজড হয়ে যায়ও না যে এটা সেকেন্ডারি কারেন্টটা, ওকে, তা প্রাইমারি কারেন্ট পাইলাম আমার এটা, তাহলে মিনিমাম প্রাইমারি কারেন্ট এটা, যেটার জন্য ফল্ট হবে, এখন বাউন্ডারি কন্ডিশনে বের করবো। এরপরে বলতেছে আমাকে যেটা বলছিল যে 90%-এর জন্য কত, রাইট, আর কোনো কিছু যেহেতু চেঞ্জ করে নাই তাহলে আমার খালি ওইটা চেঞ্জ করতে হবে। তাহলে লেভেল হচ্ছে গিয়ে আমার 90% প্রোটেকশনের জন্য, আর তাহলে আমার আনপ্রোটেক্টেড কত, সেটা হচ্ছে 10%। এখানটাও দেখো এই যে আমরা যেটা বের করতেছি, যেটা দিয়ে এইভাবে যে বের করি, আনপ্রোটেক্টেড এর ইএমএফ দিয়ে আমরা, আনপ্রোটেক্টেড এর ভোল্টেজ দিয়ে ইএমএফ দিয়ে আনপ্রোটেক্টেড এর কারেন্টটা আমরা ইকুয়াল করি, এটার সাথে দুইটা কারেন্ট ইকুয়াল করি, আনপ্রোটেক্টেড পোর্শনটার কারেন্টটা আমরা ইকুয়াল করি। এটা বারবার বলতেছি কারণ হচ্ছে কি ওই যে 90% দেখে দিয়ে দিও না যে 90, মানে এই এক্স এর ভ্যালুটা ওইখানটায় 90 দিয়ে দিয়ে দিও না, 90% হিসাবে দিয়ে দিও না। আচ্ছা এর পরেরটা যেটা, এটাও সেম ম্যাথ, সহজ ম্যাথ, দেখে নিও। আর এই ম্যাথ গুলাও কইরো, টিউটোরিয়াল প্রবলেম গুলা সবগুলাই সহজ, কঠিন কিছু নাই, সব একই টাইপের দিছে ওরা। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? স্যার চ্যাপ্টার ট্রান্সফরমার 12 কি প্রোটেকশন, চ্যাপ্টার 12, সরি বুঝি নাই চ্যাপ্টার, চ্যাপ্টার 22 হ্যাঁ চ্যাপ্টার 22 বুঝি নাই, চ্যাপ্টার 22 পুরো কি? পুরোটাই পড়বো পুরোটা? হ্যাঁ 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 হ্যাঁ, চ্যাপ্টার 22 পুরোটাই আমরা পড়বো। চ্যাপ্টার 20 তে খুব আহামরি কিছু নাই, আমি হয়তো এখন দেখাচ্ছি বলে মনে হইতেছে তোমার কাছে যে আসলে একটু কঠিন বা প্রথমবার, বিশ্বাস করো আহামরি কিছু নাই, মানে একটু একটু বড়, এই বড় এই সেন্সে যে অল্টারনেটর প্রোটেকশন আর ট্রান্সফরমার প্রোটেকশন এই সেন্সে বড়, চ্যাপ্টার হিসাবে মনে হতে পারে বড়। আবার যদি প্রোটেকশনের সেন্সে বলো তাহলে অল্টারনেট শুধু শুধু মানে এই দুইটা প্রোটেকশনের চ্যাপ্টার হিসাবে সেটা খুবই ছোট চ্যাপ্টার। আচ্ছা এখন ট্রান্সফরমারে এখন কমন কিছু প্রোটেকশন বলছে, সেগুলো দেখো, এগুলা যে এটা স্লাইডেও আছে তোমাদের ওইগুলো, ট্রান্সফরমার প্রোটেকশন এখানে স্লাইডেও আছে যে নরমাল কিছু, আমরা মেইন ইম্পর্টেন্ট টপিকসটা, কিছু ইম্পর্টেন্ট টপিকস, যে বাংলা কথাগুলো নরমাল বাংলা কথা, বুঝছো, যে এগুলো পড়লে বুঝবা, এটা বোঝানোর কিছু নাই আসলে। আচ্ছা জেনারেলি স্পিকিং এখানে একটা কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো প্রিন্সিপাল যে আমার প্রোটেকশন ইউজ করি ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য, সেইটা হচ্ছে আমার এই যে এগুলা, রাইট, বুকহোলস ডিভাইস, তারপর হচ্ছে গিয়ে আর্থ ফল্ট রিলে, ওভার কারেন্ট রিলে, ডিফারেন্সিয়াল সিস্টেম, বা ডিফারেন্সিয়াল বলতে अगेन সার্কুলেটিং কারেন্ট সিস্টেমটাই, বা মার্স প্রাইস সার্কুলেটিং প্রোটেকশন যেটা সেটাই। আচ্ছা একটা হইলো গিয়া এটা, 2 নম্বর হইলো গিয়া এটা হচ্ছে কি আমার নরমালি কি কি ইউজ করা হয়, আর আরেকটা হচ্ছে যেটা এইটা চয়েসটা কিসের উপর ডিপেন্ড করে, চয়েসটা এটাও এখানটায় প্রবাবলি আলাদা করে আছে, এই যে প্রোটেকশন 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 প্রোটেকশন, এই যে একটা হচ্ছে কি এই যে হচ্ছে গিয়ে যেটার উপর আমার কি কি প্রোটেকশন ইউজ করি, কি কি টাইপের প্রোটেকশন ইউজ করি আমি আমার ট্রান্সফরমারের জন্য, আর আরেকটা হচ্ছে গিয়ে আমার এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এই যে আমার যে কোনো একটা কোন কোন যে এই যে এগুলা যে ইউজ করব, কোনটা ইউজ করব কিভাবে ইউজ করব সেটা ডিপেন্ড করবে যে চয়েস গুলোর উপর, সেটা হচ্ছে এই যে এটা সাইজ অফ দ্য ট্রান্সফরমার, টাইপ অফ দ্য কুলিং, রাইট, ট্রান্সফরমার কুলিং যেমন উনান হইতে পারে, অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল,
বা অয়েল ন্যাচারাল এয়ার ফোর্সড, রাইট? যে কোনো একটা ন্যাচারাল কুলিং আর কোনো একটা হচ্ছে গিয়ে আমার হয়তো ধরো ফ্যান যদি থাকে, রেডিয়েটরে যদি ফ্যান থাকে তখন কি ফোর্সড, রাইট? অনেক সময় তোমরা দেখবে যে ট্রান্সফরমার হচ্ছে লেখা হচ্ছে যে 80/120 এমভিএ, রাইট? 80/120 এমভিএ দেখবা তো। দেখবা যে ওইটার আসলে কুলিং সিস্টেম দুইটা, একটা হচ্ছে গিয়া ধরো হয়তো তোমার ন্যাচারাল কুলিং সিস্টেম, আর একটা হচ্ছে ধরো তোমার ফোর্সড কুলিং সিস্টেম। তো ন্যাচারাল কুলিং সিস্টেমে যেটা হবে সেটা হচ্ছে ছোটটা, কমটা, ধরো 80 এমভিএ ধরো হচ্ছে ন্যাচারাল কুলিং সিস্টেমের জন্য। আর যদি ফোর্সড কুলিং সিস্টেম যদি ইউজ করো তখন হচ্ছে গিয়ে 120 এমভিএ এরকম থাকে। আচ্ছা, এনিহাও যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে বুখল্স রিলে। ওকে, তো এই বুখল্স রিলেটা আসলে ঘুরাফিরা, আচ্ছা মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি আসলে দেখো কই গেল, মেইন পয়েন্ট গুলো হচ্ছে গিয়ে এই যে দেখো, এটা হচ্ছে আসলে অ্যালার্ম দেয়, ট্রিপ সিগন্যালও পাঠায়, আমরা একটু পরে দেখতেছি সেটা। অ্যালার্ম দেয় বা আমি যেটাই হোক, আমি যদি সার্কিট ক্লোজ করি, সেটা ট্রিপ সিগন্যালের সার্কিট হোক অ্যালার্মের সার্কিট হোক, রাইট? আমি তো সার্কিট ক্লোজ করা নিয়ে আমার কথা। তাহলে সেইটা হচ্ছে যেটার জন্য দেখো ইনসিপিয়েন্ট, রাইট? মানে হচ্ছে গিয়া সুপ্ত চাইতে এখানে যেটা বোঝাচ্ছে স্লো ডেভেলপিং। স্লো ডেভেলপিং মানে হচ্ছে ধরো তোমার 5 দিন 10 দিন ধইরা আমার যে যেই ফলটা হয়েছে, কয়েকদিন ধইরা ধইরা যে ফলটা হয়েছে সেটার জন্য, স্পেশালি ওইটার জন্যই ছিল এটা, কারণ এগুলো ধুপ করে দেখা যেত না ওইটার জন্য, রাইট? কিন্তু এখন ওই ধরনের ফল্টের ক্ষেত্রে আমার ট্রান্সফরমারকে বাঁচানোর জন্য, আর মাথায় রাখবা যেহেতু পাওয়ার ট্রান্সফরমার খুবই ইম্পর্টেন্ট জিনিস, পাওয়ার ট্রান্সফরমার জেনারেটর, এই দুইটা জিনিস কস্টলি জিনিস। এই দুইটা জিনিসের মেনটেনেন্স করাটাও একটা হ্যাসেল। এই দুইটা জিনিসের যে কোনো একটা কিছু যদি একটু যদি মানে ইম্পর্টেন্ট কোনো কিছুতে যদি আসলে ঝামেলা হয়, তাহলে বেসিক্যালি সিস্টেম অফ রাখতে হয়। যদি আমার ইয়া না থাকে, এটাতে কি বলি, যদি আমার অপশন না থাকে, আহ, ধরো আমার দুইটা ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার ইউজ করলেই আমার সাপ্লাই দেওয়া যায়, আর একটা ট্রান্সফরমার আমার লাগে না, ওই রকম কেস যদি না হয়, তাহলে আসলে জেনারেটর এবং ট্রান্সফরমার এই দুইটা এত ভাইটাল জিনিস যে আসলে এগুলোকে কোনোভাবেই তুচ্ছ করা যাবে না, এবং খুবই খুবই প্রায়োরিটি দিতে হয় এগুলার ইম্পর্টেন্সের মানে প্রোটেকশনের জন্য। আচ্ছা, তো এখানটায় আসলে দেখো, এখানটায় এই ফিগারটায় এরকম করে সব ডট 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 দিয়ে একটু ঝামেলা পাকাই ফেলছে, বুঝছো? মানে যদিও অয়েল ইমার্স, এখন বোঝানোটা সমস্যা নেই। দেখো যেটা হয়, আমার মেইন ট্রান্সফরমার ট্যাঙ্কে অয়েল আছে, রাইট? ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি অয়েল ইমার্সড, বুখর থ্রিলে আমরা লাগাবো হচ্ছে অয়েল ইমার্সড যেগুলা, সেগুলা মানে বেসিক্যালি যেটা আমার উইন্ডিং গুলা তেলের মধ্যে চুবানো আছে, রাইট? সেটা মিনারেল অয়েল হোক বা অন্য যে অয়েলই হোক, অফকোর্স ডাইইলেকট্রিক অয়েলের কথা বলতেছি আমি। আচ্ছা, এখন আমার যেহেতু, আচ্ছা প্রথম কথা হচ্ছে এটার কানেকশনটা খেয়াল করো, এটা মেইন ট্যাঙ্ক থেকে একটা কনজারভেটরে থাকে, সেই কনজারভেটর আর মেইন ট্যাঙ্কের মাঝখানে থাকবে, সেটা কনজারভেটরে আমার অয়েল থাকে, আর মেইন ট্যাঙ্কে তো আমার অয়েল থাকবেই আসলে। যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু আমার ট্রান্সফরমার যখন আমার লাইভ থাকে, তখন হচ্ছে কি হিট প্রডিউস হয়। তো হিট প্রডিউস হইলে আসলে তেলটা যেটা হয়, তেল গ্যাসে পরিণত হইতে পারে। আবার যদি আমার ছোটখাটো কিছু ফল্ট হয়, অনেক গরম হয়ে গেছে বা হোয়াট এভার এই টাইপের যে ফল্টে, তো তেলটা গ্যাসে আহ, পরিণত হয়। এবং অ্যাকচুয়ালি এই গ্যাসগুলা অ্যানালাইসিস কইরা যে কি কি গ্যাস জমা হয়েছে, এটা অ্যানালাইসিস কইরাও বলা হয়। আমাদের দেশে আসলে এটা করে কিনা আমি জানি না, খুবই আমি দেখি নাই। তো জেনারেলি স্পিকিং আসলে ভালো উন্নত দেশগুলায় হচ্ছে আসলে এই গ্যাসগুলা অ্যানালাইসিস করে বলতে পারে, বলা যায়, মানে গ্যাস অ্যানালাইসিস করে ওরা মানে গ্যাস অ্যানালাইসিস করে বোঝা যায় যে আসলে ধরো আমার এই গ্যাস যদি জমা হয় তাহলে প্রবাবলি এই টাইপের ফল্ট, এই গ্যাস যদি জমা হয় তাহলে প্রবাবলি এই টাইপের ফল্ট, এই টাইপের অ্যানালাইসিস করা যায়। তো এখানটায় আমাদের যে ফোকাস প্রাইমারিলি সেটা হচ্ছে কি, আমার যখন এখানটায় গ্যাস প্রডিউস হচ্ছে, এই গ্যাসটা দেখো এদিক থেকে এদিকে যাবে। এটা হচ্ছে আমার বুকর চিল্লাটা, ছোট করে যে দেখাইছে বুকর চিল্লাটা। তাহলে এই মেইন ট্যাঙ্কে, যেটা আমার মেইন জিনিস, সেইখানটায় আমার গ্যাস প্রডিউস হয়ে এইখানটায় জমা হচ্ছে, তাহলে এখান থেকে গ্যাস আসবে। গ্যাস আইসা সে যেটা করে, সে এইদিকে গ্যাস এসে এদিকে উপরে উঠবে, রাইট? অবভিয়াসলি গ্যাস তো তরল পদার্থের উপরে যাবে। তো গ্যাস যদি তার উপরে যায়, উপরে যাইতে থাকে, তার মানে হচ্ছে গিয়ে এই তরলটা নামতে থাকবে, রাইট? এই তেলটা এদিকে নিচে নামতে থাকবে। আর এই তেলটা যদি নিচে নামে, তখন যেটা হবে, এইটা এই যে ফ্লোটিং ফ্লোটিং যে আমার যে
সিস্টেমটা মার্কারি সুইচটা, এটা তো তেলের মধ্যে ভাইসা থাকবে, রাইট? তাহলে ধরো এই পয়েন্টটা হিঞ্জড মানে লাগানো আছে, রাইট? তাহলে যেটা হবে, তেল যদি আমার নিচে নামতে থাকে, এই পয়েন্টটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এই যে পয়েন্টটা নিচে নামতে থাকে, নিচে যদি নামতে থাকে, তখন যেটা হবে এইখানটা মার্কারের মাধ্যমে কানেকশনটা, রাইট? দেখো, এইটা আর এইটা, এই দুইটাই খেয়াল করো, এই দুইটার ভিতরের ডট গুলা ফুলফিল করে নাই, পুরা দেয় নাই। কারণ হচ্ছে এটা সুইচ ক্লোজ হয় নাই। কিন্তু যদি এই ফ্লোটিং পয়েন্টটা যদি আমার এই বরাবর আসতো, তখন কিন্তু এই লিকুইডটা কি হয়ে যাইতো, মানে এরকম টাইপের হয়ে যাইতো না? এইরকম হয়ে যাওয়া মানে হচ্ছে আসলে বেসিক্যালি আমি বুঝাইলাম যে কানেকশন, আমার এইটা দিয়ে কানেকশন পেয়ে যাইতো সে। তো আমার যেটা প্রথমটা উপরে, জেনারেলি উপরের আপারের পার্টটা হচ্ছে আমার অ্যালার্ম সিগন্যাল পাঠায় যে এখানে গ্যাস জমা হয়েছে। আর সেকেন্ডটায় যেটা, যদি অ্যাগেন যদি এটা আমার এইখানটা যদি নামতে নামতে যদি আরো যদি নিচে নামতে থাকে, আরো নিচে নামতে থাকে, তখন যেটা হবে অ্যাগেন আবার হচ্ছে গিয়া এইটা নিচে নামতে নামতে এটা হচ্ছে আমার, এইটাই যখন আমার এটা মার্কারি সুইচটা যখন আমার এইখানে যখন আমার ইয়া পাঠাবে, যদি এটা পাঠায়, তার মানে হচ্ছে এইটার আমার এক্সপেক্টেড ছিল অ্যালার্মের সিগন্যাল দিলাম এখানটায়, এখন এসে আমার ইঞ্জিনিয়াররা বা মেনটেনেন্স যারা আছে তারা দেখবে কি হয়েছে। বা এনি চান্স যদি খুব এমন হয় যে ধরো যে মানে খুব ভাইটাল কিছু, মানে ধরো ধীরে ধীরে হয় নাই, খুব দ্রুতই হয়ে গেছে দেখার আগে, তখন হচ্ছে যদি এইটা নিচে নামতে নামতে যদি এইটা লেভেলের নিচে নেমে আসে, অর্থাৎ গ্যাস এদিকে ভরতে 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 মানে লিকুইডটা তেল যেটা সেটা আরো নিচে নেমে গেছে, তখন এটা যেটা করবে সে ট্রিপ সিগন্যাল পাঠাবে। এই ফিগারটা আর হইলে গিয়ে এই যে ডিস অপারেশন অপারেশন ফিগার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটাই হচ্ছে বুকরজিলের জিনিস। আর্থ ফল্ট লিকেজ প্রোটেকশনে নর্মাল জিনিস সবগুলাই, যে আমার যে প্রাইমারি কোরের যে সবগুলা প্রাইমারি উইন্ডিং এর যে সবগুলা কেবল, মানে সবগুলা লাইন সবগুলার ফেজ আমি কি করব, একটা সিটির ভিতর দিয়ে যাবে। অ্যাগেন যখন আমার ব্যালেন্স কন্ডিশন তিনটার সাম জিরো, ব্যালেন্স কন্ডিশনে তিনটার সাম জিরো, সুতরাং আমার যে ফ্লাক্স গুলা, যে ফ্লাক্স হবে সেগুলা কি বেসিক্যালি একটা আরেকটাকে অপোজ করে দিবে, কারণ যেহেতু ব্যালেন্সড কন্ডিশন। তো আমার এখানটায় আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো করবে না, ট্রিপ সিগন্যাল পাঠাবে না। কিন্তু যদি আমার কোনো কারণে যদি ইমব্যালেন্সড হয়ে যায়, কোনো কারণে যদি একটা ইমব্যালেন্স হয়, তখন যেটা হবে এখানটায় কারেন্টের ভেক্টর সাম জিরো হবে না, রাইট? ভেক্টর সাম জিরো হওয়া না মানে আমি একটা নেট ফ্লাক্স পাবো, বেসিক্যালি আমার সেকেন্ডারি উইন্ডিং এ কারেন্ট ইনডিউস, ফ্লাক্স ইনডিউস হবে, কারেন্ট হবে, কারেন্ট হলে ট্রিপ সিগন্যাল পাঠাতে পারবে, শেষ। আচ্ছা, এটা হলো গিয়ে যে আর্থ ফল্ট আর লিকেজ প্রোটেকশন। আচ্ছা, কম্বাইন্ড যে প্রোটেকশন, এই যে এটা কম্বাইন্ড প্রোটেকশন। কম্বাইন্ড প্রোটেকশন হচ্ছে গিয়ে আসলে দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে ওভারলোড যদি হয়, ওভারলোডের জন্য, আর আরেকটা হচ্ছে আর্থ ফল্টের জন্য। দেখতে পাচ্ছ যে দুইটা, এটা হচ্ছে গিয়া খালি খালি ফিগারটা দিয়েছে আর বলছে যে এটা হয় যে ওভারলোডের জন্য এটা, ওভারলোডের জন্য এটা, খালি ফিগার। সুতরাং এটার জন্য যে কম্বাইন্ড প্রোটেকশন ওভারলোড এবং আর্থ ফল্টের জন্য, এটার জন্য খালি ফিগারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে সার্কুলেটিং মাস প্রাইস যদি আমি অ্যাপ্লাই করতে চাই, ট্রান্সফরমারে মাস প্রাইস যদি আমি অ্যাপ্লাই করবো, রাইট? ট্রান্সফরমারে মাস প্রাইস অ্যাপ্লাই করার কিছু বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে ট্রান্সফরমার তো বাই ডিফল্ট দুইটার কারেন্ট সমান না, রাইট? আমি যদি এখন আমি যে ডিফারেন্সিয়াল কারেন্ট নিব, কই গেল কারেন্ট প্রাইমারি সেকেন্ডারি আর টু বি কম্পেয়ার্ড, কিন্তু বাই ডিফল্ট এটা ডিফারেন্ট হবে, রাইট? জেনারেলি স্পিকিং পাওয়ার ট্রান্সফরমারের কথা বলতেছি। তো এখন যেহেতু আমার এইগুলার কারেন্ট অলরেডি ডিফারেন্ট, তাইলে আমি কিভাবে কি করব, কিভাবে আমি মানে ম্যানেজ করব? তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার ট্রান্সফরমারের সেম রেশিও হইতে পারবে না, রাইট? সেম রেশিও হতে পারবে না। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, ইফ টি ইজ দ্য টার্ন রেশিও অফ পাওয়ার ট্রান্সফরমার, then turn ratio of CTs on the LV side is made T times that of the CTs on the HV side. Again এটা এইটারও ম্যাথ আছে, ট্রান্সফরমারের প্রোটেকশনের এই যে ম্যাথ আমরা একটু পরে দেখবো। বেসিক্যালি এইটার কিভাবে আমাদের ইয়াটা মানে সিটির রেশিওটা আমরা কিভাবে চুজ করতেছি সেটা আমরা দেখবো। সুতরাং আপাতত এখানটা এটা জানা রাখো, যেহেতু কোশ্চেন হিসাবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কি হয় মার্স প্রাইস সার্কুলেটিং স্কিমটা আমরা ট্রান্সফরমারে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি বলি যে কি কি ঝামেলা হইতে পারে বা কিভাবে কি হয়।
তো প্রথম কথা হচ্ছে যেটা আমার তো বাই ডিফল্ট জেনারেলি স্পিকিং আমার প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট সমান না, তার মানে হচ্ছে আমি সিটি যেটা নিব, দুইটা সিটি যেটা ইউজ করব তারা কখনোই সেম সিটি রেশিওর হইতে পারবে না। আমাকে ওইভাবে চুজ করতে হবে যেন তারা সিটি রেশিও ভিন্ন থাইকাও যেন তারা কি ইকুয়াল, মানে নর্মালি রেটেড টাইমে নর্মাল কন্ডিশনে সেম কারেন্ট দুইটাতে ইন্ডিউস করে। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে কি নরমালি হচ্ছে কি আমার যেহেতু জেনারেলি স্পিকিং যদি আমার স্টার ডেল্টা বা ডেল্টা স্টার এই টাইপের যেটাই হোক না কেন, ওয়াইডি বা ডিওয়াই যেটাই নিই না কেন আমি, তো ওয়াই থেকে ডি তে যখন যাবে বা ডি থেকে ওয়াই তে যখন যাবে তখন একটা ফেজ ডিফারেন্স হয়। এখন এই ফেজ ডিফারেন্সটা তাহলে কি হবে, এটা সিটি দেওয়া হবে প্রপার টার্ন রেশিও, আমি রেশিও ঠিক রাখলাম, কিন্তু এই ফেজ ডিফারেন্সটা যদি আমি খেয়াল না করি তাহলে কি হবে, আমার আমার এইটা আমার সিটিতে চলে আসবে, ঘুরে ফিরে আমি একটা স্পিড কারেন্ট পাই যাবো। তাহলে এখানটায় যেটা আমরা করি অপোজ করার জন্য পাওয়ার ট্রান্সফরমার কানেকশন, দেখো পাওয়ার ট্রান্সফরমার প্রাইমারি যদি হয় স্টার উইথ নিউট্রাল আর্থ, বেসিক্যালি স্টার স্টার যদি হয় তখন আমরা এটা দিব ডেল্টা। দেখো এটা যদি স্টার যদি হয় এটা দিব ডেল্টা, এটা যদি ডেল্টা যদি হয় তখন দিব স্টার, রাইট? এটা যদি ডেল্টা যদি হয়, কিন্তু এইটা সরি, এটা যদি ডেল্টা যদি হয় তখন দিব প্রাইমারি সাইড, সরি এই যে এটা স্টার, এটা যদি ডেল্টা যদি হয় স্টার। তো বেসিক্যালি একটা একটা প্রাইমারিটা যদি স্টার হয় তাহলে তখন দিব ডেল্টা, ডেল্টা হইলে দিব স্টার। এই জিনিসটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারের কানেকশনটা, সিমিলারলি সেকেন্ডারিতেও সেম, আর এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের কানেকশনটা। এটা দিলাম কি কারণে, আমরা ওই যে ফেজ ডিফারেন্সটা বাদ দেওয়ার জন্য, ডিল করার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে কি আমার ট্যাপ চেঞ্জিং এর ইস্যু থাকে, যে ট্যাপ যদি চেঞ্জ করি বেসিক্যালি আমি ঘুরে ফিরে কি করলাম, ট্যাপ চেঞ্জ করা মানে আমি আসলে আবার এইখানটায় হাত দিলাম, রাইট? কারেন্ট ডিফারেন্ট ম্যাগনিটিউডের কারেন্ট আমি প্রাইমারি এবং সেকেন্ডারিতে পাইলাম, তার মানে আমার তখন আবার সিটি রেশিও অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে কি বলছিলাম? আচ্ছা, ইনডাস কারেন্ট, হ্যাঁ। আমি নতুন ট্রান্সফরমার বা যখন আমি মেইনটেনেন্সে অনেকদিন বাইরে ছিল তারপর আবার আনলাম, তো প্রথম যে কারেন্টটা দিব আমি সেটা তো ব্যাপক পরিমাণে একটা ফুল লোড কারেন্টের চাইতে অনেক অনেক বেশি থাকে, রাইট? ম্যাগনেটাইজিং যে ইন্ডাস যে কারেন্ট হচ্ছে সেটা, তাইলে এখন এই ইন্ডাস কারেন্টটা তো সে তো চিন্তা করবে যে এটা তো অনেক হাই কারেন্ট, রাইট? তো এটার জন্য যেটা হয় আসলে এখানেও যেটা করবো আমরা প্র্যাকটিক্যালি আসলে যেটা করে সেটা হচ্ছে ইনিশিয়াল ইন্ডাস কারেন্ট হচ্ছে সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট থাকে, প্রমিনেন্ট সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট থাকে। তো যেটা হয় যে আমার এই শুধু সেকেন্ড হারমোনিকের জন্যই আমার একটা ইয়া করা যায়, মানে ইয়া করা যায়, প্রোটেকশন স্কিম ইউজ করা যায়, যেটা আমাদের এখানটায় দেখায় নাই, সুতরাং আমরা আপাতত এটা স্কিপ করব। শুধু যাই না রাখো যে এটা, আর যদি আমার খালি এই হিসাবে যদি আসে যে আমার এগেন কোশ্চেনটা হচ্ছে আমি এইটা কিভাবে আমি মার্স প্রাইসটা কিভাবে, প্রবলেমটা কি মার্স প্রাইস ট্রান্সফরমার অল্টারনেটরের সাথে ট্রান্সফরমারের যে মার্স প্রাইস অ্যাপ্লিকেশন সেটার ডিফারেন্সটা কোন জায়গায়, তখন এই যে পয়েন্ট আকারে আমি যে চারটা পয়েন্ট বলছি সেই চারটা পয়েন্ট আমরা উপস্থাপন করব। তো এগেইন দেখো এখানে যদি আমার সেকেন্ডারি এটা ডেল্টা, রাইট? একটা আর একটাকে ধরবে ডেল্টা কানেকশন, তাহলে এটা যদি ডেল্টা হয় এটা হবে স্টার, দেখো আমার নিউট্রাল, সবগুলো একটা কমন পয়েন্ট নিউট্রাল, আবার এটাও ডেল্টা, সবগুলো কমন পয়েন্ট এটা স্টার, অর্থাৎ ট্রান্সফরমারের উইন্ডিং যদি আমার ডেল্টা হয় তখন আমি দিচ্ছি স্টার, ট্রান্সফরমারের উইন্ডিং ডেল্টা, আমার সিটি হবে স্টার কানেক্টেড, রাইট? এগেইন ঘুরে ফিরে একদম একই কেস, বুঝতে পারছো? যদি আমার নর্মাল কন্ডিশনে আমার কারেন্ট একই কারেন্ট ফ্লো করবে নর্মাল কন্ডিশনে, রাইট? স্পিড পাথে কারেন্ট যাবে না। এবার হচ্ছে ট্রান্সফরমারের ম্যাথ। ট্রান্সফরমারের ম্যাথ দেখো, বলছে যে থ্রি ফেজ ট্রান্সফরমার অফ এত বাই এত লাইন ভোল্টস ইজ কানেক্টেড ইন স্টার ডেল্টা 220/11 কেভি, কানেক্টেড ইন স্টার ডেল্টা, তার মানে স্টারটা 220 ভোল্ট, ডেল্টাটা 11 কেভি। প্রোটেক্টিভ ট্রান্সফরমার অন 220 ভোল্ট সাইড, এটা সাইড এটা কিসে ছিল, স্টারে ছিল। এই 220 ভোল্ট সাইড এটা স্টারে, তার মানে সিটি যেটা হবে প্রোটেক্টিভ ট্রান্সফরমার যেটা হবে সেটা কিভাবে আসে আমার, সেটা ডেল্টায় আছে। প্রোটেক্টিভ ট্রান্সফরমার অন 220 ভোল্ট সাইড হবে কারেন্ট রেশিও এত 600/5। আচ্ছা, এখন বলছে হোয়াট শুড বি দ্য সিটি রেশিও অন দা 11 কেভি সাইড, ফাইন। তাহলে দেখো যেহেতু এটা 600/5, আমি ধরে নিলাম প্রথমে আমার এই 220 ভোল্ট সাইডে আছে 600/5, তাহলে 220 ভোল্ট সাইডে এবং 220 ভোল্ট সাইড যেটা সেটা কি স্টারে, রাইট? স্টারে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম থাকবে, রাইট? তাহলে এটার যে লাইন কারেন্ট আমি ধরলাম যে 600 অ্যাম্পিয়ার, যেহেতু 600/5 বলছে আমি 600 অ্যাম্পিয়ার ধরে নিলাম। তাহলে আমার এইটার যে ডেল্টা, ডেল্টা কেন, কারণ এটা যেহেতু স্টার, তাহলে সিটিটা হবে ডেল্টা, সিটি যদি ডেল্টা হয়
তাহলে সিটির প্রাইমারিতে যদি 600 আছে, সিটির সেকেন্ডারিতে আসবে 5, আমার বলেই দিছে এই যে সিটির সেকেন্ডারিতে আসবে 5। আর সেটা কি ডেল্টা, ডেল্টা সেকেন্ডারিতে আমি পাইলাম 5, তার মানে ডেল্টা মানে কি ফেজে, ফেজে পেলাম 5। ফেজে যদি 5 পাই, তাহলে লাইনে কত? লাইনে পাবো, কারণ কেন, ফেজে 5 মানে হলো গিয়া এই যে কয়েলে এখানে 5 হয়েছে, লাইনে যেটা যাবে সেটা হলো গিয়া এই যে এটা লাইনে। তাহলে লাইনে এই যে এটা লাইনে, তাহলে লাইনে কত কত যাবে? লাইনে अगेन ফেজ টু, সরি ডেল্টার ক্ষেত্রে যেটা করি আমরা ফেজ থেকে লাইন কনভার্সন, ওকে গেলাম লাইন কারেন্টটা পেলাম। এখন বলছে এই যে লাইন কারেন্ট যেটা, এটা উইল ফ্লো থ্রু দি পাইলট ওয়্যার, ভালো কথা যেটা। আর এখানটায় আমার 11 কেবি, যেটা 11 কেবি হচ্ছে কি আমার কি সাইড, ডেল্টা। ট্রান্সফরমারের 11 কেবিটা হচ্ছে ডেল্টা, তার মানে ট্রান্সফরমারের 11 কেবি সাইডে যে সিটি সেটা কি স্টার। আর স্টারের ক্ষেত্রে কি লাইন আর ফেজ কারেন্ট সেম। তাইলে এইখানে যে আমি 5√3 পাইছি, এই 5√3টাই কি পাবো আমি, ফেজ কারেন্ট হবে কিসের, স্টার কানেক্টেড সিটির। ওকে ফাইন। তাহলে এখন আমার যেটা যে আই, সেটা যদি লাইন কারেন্ট যদি আমার ভোল্টেজ 11 ভোল্টেজের সাইডে যদি আমার লাইন কারেন্টটা যদি আই হয়, তাহলে এখন আমরা যেটা জানি প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার অবশ্যই সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার, রাইট, এনার্জি কনজারভেশন। তাহলে প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার √3 ভি আই, 220 এর ক্ষেত্রে আমরা 600 দেওয়া করছিলাম, সেকেন্ডারি ক্ষেত্রে √3 11 আই, তাহলে আই যেটা সেটা পেলাম 12 অ্যাম্পিয়ার। তাহলে আমি দেখো এটা কি আমার, এটা হচ্ছে আমার কি প্রাইমারি কারেন্টটা, রাইট, সিটির প্রাইমারি কারেন্ট, সিটির প্রাইমারি কারেন্ট এটা। আর সিটির সেকেন্ডারি কারেন্ট যেটা আমি বলছি যে সিটির ক্ষেত্রে যেহেতু এটা স্টার কানেক্টেড, ফেজ আর লাইন সমান, সুতরাং ফেজে যেটা আসছে সেটা হচ্ছে 5√3। তাহলে সিটির রেশিও বের করে ফেললাম, 12 অ্যাম্পিয়ার ইস টু 5, 12 অ্যাম্পিয়ার 5/3। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো সবাই অ্যাপারেন্ট পাওয়ারটাই নেওয়া হলো কেন স্যার? বুঝি নাই। ও অ্যাপারেন্ট পাওয়ারটা নিয়ে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা, কারণ আমরা তো থিটা জানি না, কস থিটা জানি না, জানি সিস্টেমে কস থিটা জানি না, সিস্টেম কোন পাওয়ার ফ্যাক্টর আছে আমরা জানি না, কিন্তু আমাদের আমাদের পারপাসের জন্য এই জন্য আমরা কি করতে পারি, অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে করতে পারি, রাইট। কারণ দুইটার অ্যাপারেন্ট পাওয়ার অবশ্যই, যে কোনো পাওয়ার, রিয়েল পাওয়ার হোক, অ্যাপারেন্ট পাওয়ার হোক, কমপ্লেক্স পাওয়ার হোক, কমপ্লেক্স পাওয়ার তো সবই আছে, সবগুলো পাওয়ারই অ্যাডিটিভ, রাইট, সবগুলো পাওয়ারই হচ্ছে কি আমার প্রাইমারিটা আর সেকেন্ডারির যেহেতু পাওয়ার গুলো অ্যাডিটিভ ঘুরে ফিরে, তার মানে যে সাম যে পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আর কি, সেটা অবশ্যই দুইটার ইকুয়াল হবে। তাহলে দুইটার যদি ইকুয়াল হয়, এই জন্য হচ্ছে কি আমরা এভাবে বের করে ফেললাম। এনি আদার কোশ্চেন? কামরান আসো না, 53 আসো, 53 নাই। ওকে, এনি মোর কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? আর সেকেন্ড আরেকটা অঙ্ক আছে, দুইটা টিউটোরিয়াল আছে, কই গেল কই গেল কই গেল? স্যার ওয়ালাইকুম আসসালাম, বলো। এই যে আচ্ছা জাস্ট একটু 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 হোল্ড করো, দাঁড়াও বলে দিই। এই যে এক্সাম্পল আর अगेन এই ম্যাথ দুইটা দেখা নিও, अगेन সেম টাইপের ম্যাথ। বলো 50 কে বলতেছো, বলো।